তুই তারা একটু ব্রিফ করছো, আমাদের একটু নেটের প্রবলেমের কারণে তুই যা না, সমস্যা নেই, সমস্যা ছিল তো আমরা এখন আবার এটা শুরু করতে যাচ্ছি। আসছে টিচার আসছে, চলে আসো। বলে দে যে একটু প্রবলেম ছিল। হ্যাঁ শুরু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে সারা বাংলাদেশে ইন্টারনেট সাময়িক সময়ের জন্য বিভ্রান্তির কারণে আমরা আমাদের ওয়াইফাই এবং মডেম সকল ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করেও এতক্ষণ পর্যন্ত আমরা পারফেক্টলি লাইভে আসতে পারি নাই। তো তোমরা আশা করি বিষয়টি একটু স্বাভাবিকভাবে দেখবা, কারণ আসলে এই ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের কারোই নিয়ন্ত্রণ নাই। ইনশাআল্লাহ আমরা এখন ক্লাসটি শুরু করব। তো আমাদের আজকে বাংলা গাইডলাইন ক্লাস হবে ইউনিটের জন্য। তোমরা ক্লাসটি করবা, মনোযোগ সহকারে ক্লাসটি করলে ইনশাআল্লাহ এতক্ষণ যে ধৈর্য অপেক্ষা করছো সেই জায়গাটা অনেকটাই কভার হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই ক্লাসটি শুরু করো। আর আমরা আবারও বলতেছি, আমরা সবাইকে দেরি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা এখনই আমাদের এখনই বাংলা ক্লাসটি শুরু করবে, আর আগামীকাল থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। ধন্যবাদ সবাইকে। আসলে অনেক ঝামেলার পর আমরা আসতে পারছি, আশা করি আমরা কিছুটা হলেও উপকৃত হবো। তো যাই হোক, এখানে আমি কিছু বিষয় লিখেছিলাম। শুরুতেই কিছু কথা বলা হয়েছিল, সেই কথাগুলো হচ্ছে গত 7 বছর, তাহলে আমরা একটু বলি গত 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস। এটা গত 7 বছর, 7 বছর এটা শুধু দাবির বিষয়টা আমরা বলছি। ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 ইউনিট। আচ্ছা, যেটা বলছিলাম আমরা যে গত 7 বছর ঢাবি ঘ ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে প্রশ্ন আসছিল 3টি, অক্ষর থেকে প্রশ্ন আসছিল 2টি, যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসছিল 2টি, উচ্চারণ থেকে 4টি, ধ্বনির পরিবর্তন 4টি, নত্য সত্য বিধান 1টি, সন্ধি 4টি, শব্দ 8টি। এখানে শব্দের মধ্যে যে বিষয়গুলো আছে, শব্দ আমরা জানি বিভিন্ন প্রকার। কিরকম? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দ হচ্ছে 3 প্রকার। কি? উৎস বা উৎপত্তি, অর্থ অনুসারে, গঠন অনুসারে। এই সব মিলিয়ে মূলত এখান থেকে প্রশ্ন আসছে 8টি। অর্থাৎ শব্দের যে প্রকার আছে শ্রেণী বিভাগ, সেখান থেকে প্রশ্ন গত 7 বছরের প্রশ্ন আসছে 8টি। অর্থাৎ তাহলে গড়ে দেখা যাচ্ছে প্রতি বছর একটি করে এখান থেকে প্রশ্ন। তাছাড়া 7 বছরে কিন্তু 60টা প্রশ্ন এখানে কোনোটা টপিক থেকে আসেনি, কিন্তু এখানে একটা টপিক থেকে প্রশ্নগুলো আসছে। তো যাই হোক, এখন যে বিষয়টা আমরা একটু বলবো, তো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে আসছে কয়টা? একটি। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ থেকে প্রশ্ন আসছে একটি। তো নিচে দেখা যাচ্ছে না মনে হয়, পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ থেকে প্রশ্ন আসছে একটি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম এখান থেকে একটি আসছে এবং নত্য সত্য বিধান থেকে একটি আসছে। বাকিগুলো মোটামুটি ভালোভাবেই মানে 2টা-3টা করে প্রশ্ন আসছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিকস গুলো। আচ্ছা, এরপর আসি আমরা যদি বলা হচ্ছে এখানে সমাস থেকে আসছে কয়টা? 5টি। বচন থেকে প্রশ্ন আসছে 2টি, ধাতু এবং প্রকৃতি প্রত্যয় থেকে আসছে 2টি, সংখ্যাবাচক শব্দ থেকে 1টি, উপসর্গ থেকে 8টি। তাহলে আমি সংখ্যাগরিষ্ঠগুলো আবার বলবো, সমস্যা নাই। কারক থেকে আসছে 3টি, পদ প্রকরণ থেকে আসছে 3টি, বাক্য থেকে আসছে 5টি, বাচ্য থেকে 1টি। এই হলো মূলত আমাদের মানে ব্যাকরণের যে অংশগুলো, গুরুত্বপূর্ণ অংশগুলো, অর্থাৎ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো আমরা মূলত ব্যাখ্যা করে এখানে তুলে নিয়ে আসছি। তো যাই হোক, এখন যে বিষয়গুলো আমরা বলবো, তো এখানে সংখ্যার দিক থেকে বেশি যদি আমরা বলি শব্দ, এখান থেকে প্রশ্ন এটা মাস প্রত্যেক বছর আসে।
বাকিগুলো থেকে কিন্তু আমরা খেয়াল করব, যেমন 3টা আছে 7 বছরে 3টা, যদি 7 বছরে একটা করে প্রশ্ন আসতো তাহলে 7টা হওয়ার কথা ছিল, এখানে 2টা আসছে, প্রত্যেকটাই কিন্তু 7টার নিচে, তার মানে অবশ্যই প্রত্যেক বছর প্রত্যেক টপিকস থেকে প্রশ্ন হয় না, এটা আমরা বুঝতে পারতেছি। তবে কোন বছর কোন টপিকস থেকে প্রশ্ন আসবে এটাও কিন্তু বলা থাকে না, অর্থাৎ প্রশ্ন যদি আমরা সবগুলো কমন ফেলতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মানে সব টপিকসই পড়তে হবে, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে প্রশ্ন আসে এই প্রত্যেকটা টপিকস আমাদের পড়তে হবে। কেননা একটু আমরা যদি বলি যে এখানে আমরা টপিকস লিখছি, এখানে কয়টা 17টা, এটা কিন্তু আমরা লিখছি শুধু গ্রামার পার্ট অর্থাৎ ব্যাকরণ পার্ট, আমাদের ভোকাবুলারি কিছু আছে, ভোকাবুলারি গুলো আমরা লিখবো একটু পরে, এটা আমি একটু বলে দিই, এই অংশটাকে বলে নিই। তো ভোকাবুলারি অংশ এই পাশে কিছুটা লেখা আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, আমি আবার লিখবো, সমস্যা নাই। তো এখানে দেখা গেল যে এখান থেকে আসছে প্রত্যেক বছর প্রশ্ন। তো যাই হোক, যে গুরুত্বপূর্ণ টপিকস আছে প্রত্যেক বছর এখান থেকে আমাদের পড়তে হবে। আচ্ছা, তারপর বলা হলো সমাস থেকে আসছে 5টি, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। বচন 2বার আসছে, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। তবে আমরা যে বিষয়টা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রিপারেশন নেই, বাট বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই যাতে করে আমাদের চান্স হয়, প্রিপারেশনটা এরকম হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিলে সব পড়া হয়ে যায়। তো যার কারণে আমাদের কি করতে হবে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা ভালো করে নিতে হবে যাতে করে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের জন্য উপকার হয়। তো যাই হোক, টার্গেট থাকবে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তারপর আসি ধাতু এবং প্রকৃতিতত্ত্ব, যেটা বলছিলাম এই দুইটা প্রত্যেকটা সিরিয়াল আমি একবার বলছি, উপসর্গ থেকে আসে, প্রতি বছর প্রশ্ন আসে। যাই হোক, বাকিগুলো থেকে আমরা বলি যে প্রতি বছর প্রশ্ন আসে না, কারণ 5টা 4টা এরকম বলা আছে। 7 বছরে যদি হইতো তাহলে 7টা হইতো, অ্যাটলিস্ট 7টা হইতো, কিন্তু 7টা হয়নি, যার কারণে 2টা টপিকস আছে এইখানে, গ্রামার পার্টে উপসর্গ এবং হচ্ছে শব্দ, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, এটা একটা বিষয়। এখন এখানে যে বিষয়টা হয়, কারণ এখানে 17টা টপিকস লিখেছি আমরা, আমাদের কিন্তু প্রশ্ন হয়, এর আগে প্রশ্ন হইতো 25টা গত বছরের আগে, কিন্তু গত বছর তো আমাদের গত বছরের আগে গত বছর যেটা হয়েছে সেটা হলো 16টা প্রশ্ন হয়েছে। 16টা প্রশ্ন কি এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে, কিন্তু আমাদের এখানে ব্যাকরণের অংশে টপিকস আছে কয়টা, 17টা আমরা লিখলাম, আরো আছে, এটাই শেষ না, কিন্তু এছাড়াও আরো কি আছে, মানে প্রশ্ন আছে বা টপিকস আছে, সেখান থেকে আমাদের পড়তে হয়। তবে যাই হোক, এখান থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে, তাহলে আমরা যদি ধরি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে 6টা বা 8টা, এরকম 50-50 হয় অনেক সময়, 8টা যদি ধরি বা 6টা আর 10টা ধরি, এরকম হইলেও দেখা যায় 10টা টপিকস থেকে প্রশ্ন আসে। তাহলে যদি আমরা প্রত্যেক টপিকস থেকে ধরতে যাই তাহলে 17টা প্রশ্ন আসার কথা, কিন্তু সেখানে আসে কয়টা, 10টা বা 8টা এরকম প্রশ্ন আসে। তাহলে একটু মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো মানে শুনতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে। যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের দেখা যাবে কি যে যত ধরনের সমস্যা হবে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, পরীক্ষার মাঝখানে যেগুলো আসবে আমরা এটা সমাধান করতে পারবো। আচ্ছা, তো এইটা গেল বিষয়গুলো। আমরা তারপরে যাব তো যাই হোক, এখন আমরা যাচ্ছি এই ব্যাকরণের অংশ আমরা অ্যানালাইসিস করে ফেললাম। আমরা পরে এখান থেকে কিভাবে আমরা পড়বো, অর্থাৎ কোন টেকনিকে পড়লে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো, মুখস্থ করতে পারবো, সেই বিষয়গুলো আমরা 2-4টা টপিকস বলবো। আর প্রত্যেকটা ক্লাসে আমরা এই অংশগুলো আশা করি যে ক্লাস করার সাথে সাথে মুখস্থটা হয়ে যাবে, তেমন কোনো প্রবলেম হবে না ব্যাকরণ পার্ট নিয়ে। আর লিটারেচার আমরা ধরনগুলো বলে দিব, লিটারেচার কিভাবে পড়তে হবে, যেটা ইন্টারমিডিয়েট সিলেবাসে ছিল গত 2 বছর তোমরা পড়েছো, সেই বিষয়টা আমরা আরেকটু বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কমন ফেলতে হলে কিভাবে তোমাদের মানে পড়তে হবে সেই ধারণাটা দিয়ে দিব, তোমরা বাসায় পড়তে পারবে। আর প্রত্যেকটা ক্লাসে আমরা আলোচনা করব, সমস্যা নাই। তো মূল কথা হচ্ছে তোমাদের ডিরেকশনটা সঠিক লাগবে, এবং ডিরেকশনটা যদি ভালো হয় আর বাসায় যদি প্রিপারেশন নাও আমাদের ক্লাসগুলো করে, তাহলে দেখা যাবে কি তোমাদের মানে অনেক ভালো রেজাল্ট তোমরা করতে পারো, ভালো পজিশনে চান্স পেতে পারো, পাবে আশা করি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি পরের বিষয়গুলোতে। পরে যে বাকি কিছু মুখস্থ পার্ট আছে, অর্থাৎ এটা হলো আমার গ্রামার পার্ট, আর কিছু আছে ভোকাবুলারি, যেমন ইংলিশে যেরকম ভোকাবুলারি থাকে বাংলার মধ্যেও কি আছে, কিছু ভোকাবুলারি আছে। ভোকাবুলারির মধ্যে আমরা যদি বলি সমার্থক শব্দ, সমার্থক, এগুলো মুখস্থ করতে হবে। এইজন্য বলি সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। সমার্থক শব্দ থেকে প্রশ্ন গত 5 বছর আসছে, 7 বছর আসছে 5টি, অর্থাৎ এটাও খুব গুরুত্বপূর্ণ। 5টি টপিকস, 5টি প্রশ্ন মানে কি খুব গুরুত্বপূর্ণ, প্রায় বছরই প্রশ্ন আসে। তারপরে যদি আমরা বলি বিপরীত শব্দ, বিপরীত,
বিপরীত শব্দ প্রশ্ন আসছে 4টি। বাগধারা প্রবাদ 2, 3, বাগধারা ও প্রবাদ। বাগধারা আর কি প্রবাদ। তাহলে এখানে প্রশ্ন আসছে 8টি। বাগধারা প্রবাদ থেকে প্রশ্ন আসছে কয়টা? 8টি। প্রত্যেকটা আমরা আলোচনায় যাচ্ছি। আর 4 পরিভাষা অর্থাৎ পারিভাষিক শব্দ। পরিভাষা প্রশ্ন আসছে 5টি। তারপর আসছে বানান। বানানের নিয়ম যাই হোক এখান থেকে প্রশ্ন আসছে 4টি। 6 নাম্বার অপপ্রয়োগ, যেটা আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে পড়ে আসছি, এখান থেকে প্রশ্নগুলো থাকে, একটু মনোযোগ দিয়ে পড়তে হয়। অপপ্রয়োগ অবলিক শুদ্ধিকরণ, যেটা আমরা এইচএসসি তে পড়েছি। তো এখানে প্রশ্ন আসছে 8টি। তারপরে এক কথায় প্রকাশ। আচ্ছা, এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমরা একটু উপরে লিখব। তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসছে 6টি। তাহলে আমাদের 6, 7 নাম্বার আর 8 নাম্বার হচ্ছে অনুবাদ। এই অনুবাদ গুলো সাধারণত যেটা হয় যে প্রবাদ গুলোর ইংরেজি অনুবাদ হিসেবে আসে। যেমন ওই যে এক বাক্যে শীত যায় না, তারপরে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে, এই চকচক করলেই শোনা হয় না, ঠিক আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই যে এগুলো আছে বাংলা, এগুলোর আসলে ইংলিশটা দিয়ে রাখা এখানে, সেইটার অনুবাদ মূলত পরীক্ষায় আমাদের লিখতে হয়। তো এই বিষয়গুলো গত বছরও যদি দেখি, তারপর ওইখান থেকে প্রশ্ন আসছে, যেমন এক মাঘে শীত যায় না, সেটার অনুবাদ এভাবে আসছে। তো যাই হোক, আমাদের যে বিষয়গুলো আমরা বলছি যে এক কথায় প্রকাশ আসে, যেটা হলো 6টা আসছে। বিগত বছরগুলোতে এক কথায় প্রকাশ আসছে কয়টা? 6টা। এখন এই 6টার মধ্যে দেখা যাচ্ছে যে কোন বছর 2টা আসছে, কোন বছর আমার আসে নাই, এরকম হয়। তাহলে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যে বিষয়টা মুখস্থ পাঠ, সমর্থক শব্দ, এটা প্রচুর আমাদের যে পারাবার বই আছে, লেকচার শিট আছে, এখান থেকে আয়ত্ত করলে অনেকটা কাজে লাগবে আশা করি। এইটুকু আগে আয়ত্ত করে নাও, তাহলে দেখা যাবে যে অনেকাংশে তোমাদের বিগত বছরের প্রশ্ন সলভ করবে, দেখা যাবে যে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে বিপরীত শব্দ, বাগধারা প্রবাদ প্রচুর পরিমাণে আছে। এই মুখস্থ পাঠের জন্য আমাদের পারাবার বাংলা এবং সেই সাথে ইউসিসি লেকচার শিট খুব ভালো করে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে কি পরিভাষা, ঠিক আছে, পরিভাষা। বানান, এখানে বানান গুলো তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমরা বানান করেছো, এই পরিভাষাও তোমরা পড়ে আসছো। তো এই যে বিগত বছরে যেগুলো তোমাদের পরীক্ষায় আসছিল বা তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলে, সেই প্রিপারেশন গুলো আবার একটু চালা করতে হবে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেগুলো আসছে বিগত বছরে সেটা করতে হবে। আর পাশাপাশি পারাবার বা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা ভালো করে একটু পড়ে নিবা, দেখা যাবে কমন করবে। আচ্ছা, বানান আমরা কিছু বানান অতিরিক্ত যদি লাগে আমরা ক্লাসে বা লেকচার শিটে সেগুলো তুলে ধরবো। এই বানানগুলো পড়তে হবে, যেমন যেগুলো তোমাদের কঠিন কোনো বানান না, নরম সহজ বানানই আমি বলবো, কিন্তু তোমাদের হয়তো প্রবলেম হয়। যেমন ধরো এরকম চলে আসলে সরস্বতী বানানটা, সরস্বতী বানান এরকম আসতে পারে। সরস্বতী বানান আসলে এখানে একটা প্রবলেম করে দেয়। আমি বলছি, লিখতেছি, দেখো ভুলটা কোন জায়গায় হচ্ছে। লিখলাম আমরা সরস্বতী, এটার ভুলটা কোন জায়গায় হচ্ছে তোমরা অনেকেই ভুল করবে, আবার অনেকেই ঠিক জানবে বিষয়টা। তাহলে প্রথম শতে কি হবে না, এটা বফলাটা হবে না, পরেরটাই হবে, ঠিক আছে। এটা প্রথম শয়ের নিচে বফলা নাই, পরের শয়তে কি বফলা আছে। আচ্ছা, এছাড়াও যদি দেখো, আমরা যদি বলি শিরোচ্ছেদ, এটাতেও এই তালব্যস্বর সাথে যে ছ, এইটাও আমরা অনেক সময় লিখি না কেন? কারণ এটা শিরোচ্ছেদ এরকম করে ফেলি, কিরকম, এটা কিন্তু শুদ্ধ। আচ্ছা, শুদ্ধ হলে এইভাবে ভুলটা করি, কোন জায়গায় অপশন কিন্তু এরকম থাকবে, শিরোচ্ছেদ এটা এরকম থাকবে, অর্থাৎ চ এর সাথে ছ। কিন্তু বেশিরভাগ হচ্ছে কি আমরা ওই যে উচ্চারণে একটু প্রবলেম করে ফেলি, যার ফলে এই তালব্যস্বর কথা আমরা চিন্তা করি না। তো এরকম কিছু বানান থাকবে স্বাভাবিকভাবে। যেমন ধরো তোমাদের রিটেন পার্টে কয়েকটা বানান আসছে, এরকম ভুল বানানটা আসছে রিটেন পার্টে, একটা প্যাসেজ দিয়ে রাখছিল, সেটা চলিত রীতিতে কতগুলো ভুল আছে বা শুদ্ধ করতে বলছে, এরকম রিটেন পার্ট। তাহলে দেখো ভুল বানানটা এইভাবে লিখছিল, এটা ভুল হবে না, ভুলটা কি হবে, হ্রস্বকার হবে। তারপরে দেখলাম সান্ত্বনা বানানটা এরকম কি আছে, সান্ত্বনা, সান্ত্বনা আমরা এইভাবে লিখতেছি সান্ত্বনা, কিন্তু আসলে এটা নিচে একটা বফলা হবে। কিন্তু তোমাদের পরীক্ষায় যেভাবে আসছিল সান্ত্বনাটা তালব্য স
দন্ত নয় তয় আকার এরকম দিয়ে রাখি। আচ্ছা যাই হোক, তো আমরা বানানগুলো দেখলাম বা প্রত্যেকটা বিষয়ে আমি একটু কথা বলবো, তারপরে আগে এটা বলছি যে মুখস্থ পাঠ এগুলো প্রয়োগ অপপ্রয়োগ বা শুদ্ধিকরণ। এই প্রয়োগ অপপ্রয়োগ বা শুদ্ধিকরণ তোমরা একটু খেয়াল করো যে প্রয়োগ অপপ্রয়োগ বা শুদ্ধিকরণ, যেমন কিছু কিছু শব্দ আছে যেটা আমরা জানি যে শুদ্ধ কিন্তু আসলে শুদ্ধ না। যেমন আমরা লিখি কি উপরোক্ত, এই যে উপরোক্ত, এই উপরোক্ত আলোচনা থেকে এটা বুঝতে পারলাম, ওইটা বুঝতে পারলাম। এই প্রশ্নটা আসছে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে উপরোক্ত। আমরা কিন্তু সবাই মনে করি যে হ্যাঁ এটা শুদ্ধ, আসলে উপরোক্ত শুদ্ধ না, এটা হবে উপরযুক্ত অবলিক উপরিউক্ত। কেন এটা সন্ধি পড়ার সময় আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের করে দেব যে কেন হয় না, আসলে এটা সন্ধিজাত, যার কারণে এটা উপরযুক্ত হবে, আর না হয় উপরিউক্ত হবে, বাট উপরোক্ত কখনোই হবে না। এই উপরোক্ত বানানটা আসলে বা এটা ব্যবহারটা ভুল, অপপ্রয়োগ, এটাই হলো অশুদ্ধ। এরকম অসংখ্য শব্দ আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখব যে আসলে কি কারণে অশুদ্ধ হচ্ছে বা অপপ্রয়োগটা কেন হচ্ছে সেই বিষয়টা আমরা পড়ব। তো সমস্যা হবে না, আশা করি যে রেগুলার আমাদের ক্লাসগুলো করবে এবং হচ্ছে মনোযোগ সহকারে করবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা হলো তোমাদের এখানে ক্লাস করতে এসে তোমরা যে কাজটা করো হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস নিয়ে ব্যস্ত থাকো। এক বন্ধু, হ্যাঁ পরিচিত হতেই পারো স্বাভাবিক, কিন্তু এখানে যদি মনোযোগী না হও তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা ভালো করতে পারবে না। আর এখানে যারা ক্লাস নেয় অ্যাটলিস্ট 10 থেকে 15-20 বছরের অভিজ্ঞ একজন টিচার এখানে ইউসিসি যারা ক্লাস নিচ্ছে, সেই ক্ষেত্রে ওনারা কিছুটা হলো বেশি বুঝে তোমাদের চাইতে, অর্থাৎ তাদের কথাটা একটু মনোযোগ সহকারে শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে। কারণ যদি অফলাইনে ক্লাসের সুযোগ সুবিধা থাকতো তাহলে হয়তো তোমাদের এরকম ওই কমেন্টস করা বা মোবাইল চালানো সেটা সুযোগ থাকতো না, কিন্তু এখন যেহেতু তোমাদের স্বাধীনতা আছে, আশা করি তোমরা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান। যদি চান্স পেতে চাও তাহলে এরকম অযথা সময়গুলো নষ্ট না করে মূলত হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করবে, অর্থাৎ আমাদের কথাগুলো শুনবে, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে, তাহলে দেখা যাবে কি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই অনুযায়ী আমরা তোমাদের প্রশ্নগুলো সলভ করব। তো যাই হোক, আমরা যাব হচ্ছে ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার কিভাবে করব সেই বিষয়টা একটু আমরা যাচ্ছি যে ফার্স্ট পেপারে কিছু অংশ আছে, আমরা একটু বলে নেই যে কিভাবে আমরা পড়বো ফার্স্ট পেপার। কারণ ব্যাকরণ পার্টে অনেক অনেক বিষয় থাকে, যার কারণে আমরা ফার্স্ট পেপার তোমাদের নিজ দায়িত্বে পড়তে বলি, তারপর আমরা ক্লাসে একটু নজর রাখবো যে তোমরা আসলে কিভাবে পড়তেছো। এখন এখানে যে বিষয়টা, তো ফার্স্ট পেপারে বাংলা সাহিত্য অংশ, বাংলা সাহিত্য কোন অংশ কিন্তু গুরুত্বহীন না। আমি যেটা বলছিলাম সাহিত্য অংশ থেকে যেমন 50 অথবা 55 এরকম প্রশ্ন সাহিত্য থেকে থাকে কখনো কখনো, তবে এটা আপ ডাউন করে, কোন কোন বছর 40% আবার সাহিত্য আর কোন কোন 55% হচ্ছে ব্যাকরণ, বা 40% সাহিত্য আর 60% ব্যাকরণ, এরকম আপ ডাউন করে পার্সেন্টেজ হিসেবে। অর্থাৎ সাহিত্য অংশ বাদ দিলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, কারণ এখান থেকে প্রশ্ন থাকে, কি কি প্রশ্ন থাকে, কোন টাইপের প্রশ্ন থাকে সেই বিষয়গুলো আমরা একটু বলছি। আর পরে এটা বলার পর আমরা ব্যাকরণের কিছু অংশ নিয়ে একটু আলোচনা করব। তো যেহেতু আজকে গাইডলাইন মূলক ক্লাস, সেক্ষেত্রে একটু তোমাদের ডিরেকশন দিচ্ছি যে এইভাবে পড়তে থাকো। বাসায় যেহেতু বসেই আছো, অন্য কোনো কাজ নেই, প্রচুর পরিমাণে স্টাডি করা লাগবে। যতক্ষণ তুমি সুস্থ থাকো, পড়তে ভালো লাগে যতক্ষণ সময়, ততক্ষণ তুমি পড়ার চেষ্টা করো। আর পড়াটা একটা স্বপ্ন দেখো। স্বপ্নটা কিরকম, যে আমাকে চান্স পেতে হবে, মোট কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পেতে হবে, এই স্বপ্ন দেখবা এবং সেই অনুযায়ী কাজ করবা, তাহলে তোমার পড়াশোনার স্পিডটা আসবে। ঠিক আছে, যদি মনে করো যে হ্যাঁ এত এত পরীক্ষার্থী পরীক্ষা দিবে আমার চান্স হবে না, এটা কখনোই হবে মানে চিন্তা করার দরকার নাই। কারণ তুমি যদি পড়ালেখা করো, পরিশ্রম করো, তোমার মানে ফলটা আসবে। এটা কেউ মানে পরিশ্রম করলে সেটা বৃথা যাবে না, কিন্তু পরিশ্রম সেটা পরিশ্রমের মতো করতে হবে। অর্থাৎ তোমাকে বুঝতেই পারো যে সিট সংখ্যা, আসন সংখ্যা সীমিত, সেখানে তোমাকে যদি মানে জায়গা করে নিতে হয় তাহলে তোমাকে ওইরকম পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম করে তোমাকে চান্স পেতে হবে। যাই হোক, তাহলে সাহিত্য অংশ থেকে আমরা যা পড়বো, 1 নম্বরে আসি আমরা লেখক পরিচিতি। এটা তোমরা পড়েছো, তোমাদের কি বলবো এমসিকিউ এবং হচ্ছে অনুদান জ্ঞানমূলক প্রশ্নের অ্যানসার করার জন্য পড়েছো লেখক পরিচিতি। ঠিক আছে,
আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু কি পাঠ্য বইয়ের অংশ, লেখক পরিচিতি এবং কবি পরিচিতি একসাথে লিখলাম পাঠ্য বইয়ের অংশ। এটা পাঠ্য বইয়ে যে অংশটুকু আলোচনা করা আছে সেই অংশটুকু তোমরা পাবে, পাঠ্য বইয়ের অংশ সেই অংশটুকু তোমরা আলোচনায় যাবা। আচ্ছা, তারপরে দেখো আচ্ছা পাঠ্য বইয়ের অংশ, দেখো পাঠ্য বইয়ের অংশে একটু খেয়াল করো যে পাঠ্য বইয়ে যা আছে, অর্থাৎ আমাদের যে নবম দশ একেবারে সরি এইচএসসি যে পাঠ্য বইটা আছে সাহিত্য পাঠ, যে সবার কাছে আছে। এখন এখানে কিন্তু 12টা গল্প এবং 12টা কবিতা এবং পাশাপাশি হচ্ছে নাটক এবং উপন্যাস, এইটাই হলো আমাদের মানে সিলেবাস, ঠিক আছে। এর বাইরে প্রশ্ন খুব একটা থাকে না, খুব না, অনেক। ঢাকা ইউনিভার্সিটি তো থাকবেই না, অন্যান্য ইউনিভার্সিটি হয়তো 1-2টা থাকতে পারে, তবে আমার মনে হয় না যে সেটা থাকবে। তারপরে তোমরা হচ্ছে এইটুকুই আগে পড়াশোনা করো, বাকিটা পরে দেখা যাবে, কারণ এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই। আচ্ছা, নাটক এবং হচ্ছে উপন্যাস, এটা হলো আমাদের সিলেবাস, যেটা ইন্টারমিডিয়েট সিলেবাস, 12টা গল্প 12টা কবিতা আর সেই সাথে নাটক এবং উপন্যাস, এটাই হলো পাঠ্য বইয়ের অংশ, পাঠ্য বই। আচ্ছা, পাঠ্য বইয়ের যে অংশটা সেটা হলো যে তোমরা শুরুতেই দেখবে লেখক পরিচিতি হিসেবে একটা আলোচনা দেওয়া আছে, শুধু পাঠ্য বইয়ের অংশ, এটা শুধু আমরা লিখব কি ডান, হ্যাঁ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, অতিরিক্ত লেখক পরিচিতি সম্পর্কে অতিরিক্ত তথ্য যদি বলি, সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, অন্যান্য, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আমাদের পাঠ্য বইয়ের যে অংশটুকু আছে এটা ভালো করে পড়লে এখান থেকে ক্লিয়ার হবে আশা করি। অন্য সমস্যা এখান থেকে আর কোনো অতিরিক্ত প্রশ্ন, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকো তাহলে অনেকটা বুঝতে পারবে এই জায়গাটা। আচ্ছা, 2 নম্বরে আসি গল্প, প্রবন্ধ ও কবিতা। কবিতার প্রতিটি, আমরা যদি গল্প বলি বা প্রবন্ধ বলি তাহলে তার হবে বাক্য, প্রতিটি বাক্য ও চরণ, তো কবিতা হলে কি হবে চরণ, না, চরণ বিশ্লেষণ করে পড়া, মনোযোগ দিয়ে, আমরা বলি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে পড়তে হবে। একটু খেয়াল করো কিভাবে পড়তে হবে, আমি বলে দিলাম, মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে পড়তে হবে। হ্যাঁ, এখন বলতে পারো আমরা 5 বার করে পড়ছি, 7 বার করে পড়ছি, হ্যাঁ, যদি পড়ে থাকো ঠিক আছে 5-7 বার করে যতবারই পড়ো না কেন, কিন্তু এখানে তোমাদের যে বিষয়গুলো থাকবে এখান থেকে দেখা যাবে যে আমি কয়েকটা প্রশ্ন করি, তাহলে তোমরা এই উত্তরগুলো দিতে, অনেকেই দিতে পারবে না আমি জানি, তারপরেও আমি প্রশ্নগুলো করতেছি। দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু দেওয়ার চেষ্টা করবে। সেটা হলো যে বিশ্লেষণ করে যদি পড়ে থাকো তাহলে এটা বলতে পারবে, আর যদি বিশ্লেষণ করে না পড়ে থাকো তাহলে পারবে না। যেমন ধরো আমি এখানে বললাম এই লেখক পরিচিতি সম্পর্কে একটা কথা বলবো, যেমন কার গদ্য ঠিক আছে চিত্রাত্মক কাব্যময় চিত্রাত্মক বর্ণনায়, কাব্যময় আমরা লিখলাম, কাব্যময় চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ। কার, প্রশ্নটা হচ্ছে এরকম, কার গদ্য কাব্যময় চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ। খেয়াল করো যেটা বলছিলাম, দেখো কার গদ্য কাব্যময় চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ। এখানে অনেকে এটা বলে ফেলে জীবনানন্দ দাশ, তোমাদের মনে হতে পারে জীবনানন্দ দাশ, কিন্তু এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি লিখেছে এটা? কার গদ্য? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমাদের মনে হয় একটু উপরে লিখতে হবে, একটু উপরে লিখতেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা প্রথমটা লিখলাম লেখক পরিচিতি সম্পর্কে পাঠ্য বইয়ের অংশ, আর কি কি বিষয়গুলো সেটা একটু লিখতেছি। আচ্ছা, তাহলে কার গদ্য কাব্যময় চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ, এটা কিন্তু আমাদের লেখক পরিচিতির মধ্যে আলোচনায় আছে, অবশ্যই এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এরপর আসি আমরা মানুষের জীবনকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে, মানুষের জীবনকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেছেন
মানুষের জীবনকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে কি করেছে? পর্যবেক্ষণ করেছেন কে? মানুষের জীবনকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেছে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে ইনি হচ্ছে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস। তো ইনি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। তাহলে দেখো যেটা বলছিলাম কি, লেখক পরিস্থিতি সম্পর্কে এই টাইপের তথ্য, অথবা যেমন ধরো মেঘনাদ বধ কাব্য কে লিখছে, তারপরে হতে পারে মানসী সোনার তরী কাব্য কে লিখছে, এরকম হতে পারে। বা হচ্ছে বিভিন্ন লেখকের যে যেমন ধরো হচ্ছে ইন্দিরা উপন্যাসটাকার, ঠিক আছে, বিশ্ববিখ্যাত উপন্যাসটাকার। তো এই ধরনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে বিষয়গুলো, এগুলো ওই জায়গাটাতে আছে, ওইখান থেকে পড়তে হবে। আচ্ছা, এখন আসো গল্প, প্রবন্ধ, কবিতার প্রতিটি বাক্যচরণ মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। কেননা ধরো একটা প্রশ্ন আসছিল এরকম যে, কি প্রশ্নটা, যে অপরিচিতাকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এইচএসসি সিলেবাসে প্রশ্ন করেনি কখনো, এই টাইপের প্রশ্নটা আসে না, কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে। এখন তাহলে দেখো এই যে জায়গাগুলো আমি বললাম যে খুঁটিনাটি কি বিশ্লেষণ করে মনোযোগ দিয়ে যদি না পড়ো, তাহলে এই তথ্যগুলো খুঁজে পাবে না কখনোই। তোমরা আজকে ভালো করে এই অপরিচিতা প্রতিদিন একটা করে গল্প, একটা করে কবিতা পড়ার চেষ্টা করো। যদি তাও সম্ভব না হয়, একটা করে গল্প একটা করে গল্প পড়ো, একটা করে পরের দিন একটা করে কবিতা পড়ো। অর্থাৎ খুব ভালো করে পড়তে হবে, সময় অল্প, যার কারণে খুব ভালো করে এখান থেকে তথ্যগুলো বের করে নিয়ে এসে তোমাদের পড়তে হবে। তাহলে এটা হচ্ছে রজনীগন্ধা, ঠিক আছে, রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে দেখো এই যে তথ্যগুলো, বা আমি আরেকটা কথা বললাম, ধরো হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণী কথা বলেছিল কয়টা ভাষায়? অপরিচিতা গল্পে কল্যাণী কথা বলেছিল, খেয়াল করো, অপরিচিতা গল্পে কল্যাণী কথা বলেছিল কয়টি ভাষায়? তোমরা জানো, তিনটি ভাষায় কথা বলেছে। কি কি? বাংলা। অপরিচিতা গল্পে কল্যাণী কথা বলেছিল তিনটি কি ভাষায়? একটা হচ্ছে বাংলা, ইংরেজি, আরেকটা কি হিন্দি। এই তিনটি ভাষায় কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরো ইংরেজিতে ডায়লগ দিয়েছিল একটা, হিন্দিতে একটা। এখন ইংরেজির ডায়লগটা কি আর হিন্দিতে কি বলেছিল? কারণ একটা বিষয় সেটা গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ নয় এটা আমরা কিন্তু বলছি, কিন্তু তোমাদের চিন্তাধারা এটা থাকবে না, কারণ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে এটা বলি যে এই টাইপের প্রশ্নগুলো হতে পারে। ইংরেজিতে একটা কথা বলছিল আর হিন্দিতে একটা, যদিও সেটা বাংলায় অনুবাদ করা হয়েছে, ঠিক আছে, আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সেটা অনুবাদ করে লিখছে। যাই হোক, এখন বাকি সব কথা সে বাংলায় বলছে। যেমন ধরো এখানে তারা কি বলছিল ইংরেজিতে এবং হিন্দিতে কি বলছে, ঠিক আছে। না আমরা গাড়ি ছাড়িব না, এটা বলছিল না আমরা গাড়ি ছাড়িব না, আমরা গাড়ি ছাড়িব না। কি বলছে হিন্দিতে? কি বলছিল? আমরা গাড়ি ছাড়িব না। আর ইংরেজিতে বলছিল এই গাড়ি রিজার্ভ করা, আগে থেকে কি এই গাড়ি রিজার্ভ করা, এই কথা মিথ্যা। কি বলে? গাড়ি রিজার্ভ করা এই কথা কি মিথ্যা। অর্থাৎ এই যে ডায়লগ, এই দুইটা ডায়লগ কি একটা ইংরেজিতে একটা হিন্দিতে দিয়েছিল। তো দেখো এখানে তথ্যগুলো এই টাইপেরই। এখন যদি বলা হয় মামার বয়স কত, মামার বয়স কত, কার? অনুপমের মামার বয়স কত? এখানে কিন্তু এক্সাক্ট বলা নাই। কি বলছিল? 6 বছরের বড়। অপশন যদি এটা থাকে, অনুপমের চাইতে কত বছরের বড়? অনুপমের চাইতে 6 বছরের বড়। আচ্ছা, সেটা না থাকলে যদি এক্সাক্ট বয়স বলে তখন কি করবে? তাহলে 27 আর কত 6 সমান সমান কত হবে? 33। কেননা গল্পের শুরুতে অনুপম বলেছিল কি 27 বছর, আর তার থেকে যদি 6 বছরের বড় হয় 27 আর 6 কত হবে? 33। ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে অনেকটা একটু ভিন্ন টাইপ চিন্তা। অর্থাৎ তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু ভিন্ন টাইপের আসলে চিন্তা করতে হবে। অর্থাৎ তোমাকে বিভিন্ন ভাবে, অর্থাৎ আইকিউ টাইপের কিছু পরীক্ষা নিতে পারে প্রশ্নগুলো সাধারণত।
তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, একটু টেকনিক্যালি আমাদের পড়তে হবে, এবং সেই জন্য তোমাদেরকে আমরা ক্লাসে চিন্তাধারাগুলো চেঞ্জ করে দেব, যাতে করে এইভাবে পড়তে পারো। মনোযোগ যদি না দাও তাহলে আসলে স্বাভাবিকভাবে এই ক্লাসগুলোর কোনো মানে ফলে কাজে আসবে না, তোমাদের কোনো উপকার হবে না। তোমরা হ্যাঁ শীট পড়বা, বই পড়বা, যত কিছুই করো, ঠিক আছে, ভালো কথা। তো সেটা এইটা শোনার পরে তোমরা যদি ওই বইগুলো পড়ো তাহলে বেশি কাজে দেবে, ঠিক আছে। কারণ তোমরা মানে গদবাদা যদি পড়তে থাকো, যেমন ইন্টারমিডিয়েট সিলেবাসে যেভাবে পড়ে আসছো সেভাবে পড়তে থাকো, তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাবে তোমাদের। আমাদের কথাগুলো শুনে যদি পড়ো তাহলে দেখা যাবে কি যে ওইটা অনেক বেশি কাজে আসবে। আচ্ছা, তাহলে দেখো আরো কিছু কথা বলি আমরা। কথাগুলো এরকম, ধরো বলা হচ্ছে এখানে যে ব্রহ্মপুত্র নদের কথা আছে কোন কবিতায়? ব্রহ্মপুত্রের কথা আছে, তোমরা অবশ্যই এটা আশা করি জানো। তো ব্রহ্মপুত্রটা আছে কোথায়? আচ্ছা, এখানে বেশ কিছু তোমরা, আমি তোমাদের এই বিষয়গুলো বলছি যে কিছু কিছু কমেন্টস করছো যেগুলো আসলে বাজে বাজে বলতে এরকম না, দরকার নাই, অযথা। তো সেই ক্ষেত্রে আমি বলি যে যেটা দরকার, যেটা বিষয়টা বুঝতে পারবে সেটা বলবা, আর বাকিটা সময় মনোযোগ দাও ক্লাসে। অযথা এগুলো তোমাদের বন্ধু বান্ধব এখানে দেখানোর কিছু নাই, যে এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে কি ব্যাপার তুই এখানে কেন ওইখানে কেন, এই সমস্ত কিছু দরকার কি? তো এগুলো হচ্ছে মনোযোগ, তুমি যদি ওইদিকে যাও তাহলে তোমার ক্লাস করা লাভ কি? শুধু শুধু এমবি খরচ করা, আর কিছু না, ঠিক আছে। কিন্তু মোট কথা হচ্ছে তোমরা সম্পূর্ণরূপে এখানে মনোযোগ দাও, ঠিক আছে। আর যেটা বুঝতে পারবো না সেটা নিয়ে প্রশ্ন করো, সেটা নিয়ে আমরা কথা বলবো, অযথা ইয়া করার দরকার নেই। ব্রহ্মপুত্র নদ, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, তারপরে আসো, এরকম বলা হচ্ছে আরো যদি কথা আমরা বলি এখানে মধুকপি, যদি বলি মধুকপি একটা ঘাস, এটা আছে এই পৃথিবীতে এক স্থান আছে কবিতা, ঠিক আছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা বলছি, অসংখ্য বিষয় এখানে, যেমন ধরো বুড়িকে কবর দেওয়া হয়েছিল, এটা সবাই এখন জানো, কিন্তু তিত্তিরাজ কোন গাছের নিচে? তিত্তিরাজ, বুড়িকে কবর দেওয়া হয়েছিল তিত্তিরাজ গাছের নিচে। আচ্ছা, এখন যদি এখানে বলি আমরা, বুড়ি গোপালের জন্য প্রথম কি খাবার নিয়ে আসছিল এবং কত ধরনের খাবার নিয়ে আসছিল, ঠিক আছে। প্রথম কি খাবার নিয়ে আসছিল এবং কত ধরনের খাবার নিয়ে আসছিল? প্রথমে নিয়ে আসছিল কি? আম, তারপরে দুধ, তারপরে কি? কচি শশার জালি, হ্যাঁ 3 নাম্বার, সব মিলিয়ে 6 ধরনের খাবার নিয়ে আসছিল। তাহলে বুড়ি কি করছিল? সব মিলিয়ে 6 ধরনের খাবার নিয়ে আসছিল। কি? পাতিলেবু, এক ফালি কুমড়া আর কাঁচকলা, ঠিক আছে। এই যে বিষয়গুলো, বা হচ্ছে ধরো আমরা যদি বলি যে বিরল প্রবন্ধে একটু খেয়াল করো, বিরল প্রবন্ধে কি কি খাবারের কথা বলা আছে, ঠিক আছে। এখন যদি এরকম বলা হলো কি কি খাবারের কথা বলা আছে, বা বলা হলো যে নিচের কোন খাবারটি কথা বিরল প্রবন্ধে উল্লেখ নেই, যেমন ধরো ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস, ঠিক আছে। ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর ধরো বলা হলো বিরিয়ানি বললে কেমন হয়ে যায়? ধরো পনির বা মাখন, যেহেতু পনির এরকম বলা হলো, তাহলে এটার সাথে যায়, বিরিয়ানি দিলে বিষয়টা ভিন্ন রকম হয়ে যায়। তো যাই হোক, এখানে কোনটির উল্লেখ নেই, কোন খাবারটার উল্লেখ নেই, এরকম প্রশ্ন আসতে পারে। তুমি যদি জানা থাকে, পড়া থাকে যে এই খাবারের উল্লেখ আছে আর এটা নাই, তাহলে তুমি অ্যানসার করতে পারবে। আর না হলে তোমাকে কি করতে হবে? এই অপশন দেখে তুমি মানে পাগলের মতো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা অপশনই অ্যানসার মানে হবে, তোমার কাছে মনে হবে। যে যত বেশি পড়বা তত বেশি কনফিউশন দূর হয়ে যাবে। আর কনফিউশন দূর হয়ে গেলে তোমার জন্য কি হবে? মানে ভালো করতে পারবা। আর যদি তুমি কনফিউশনে থাকো, ক অ্যানসার করতে গেছো, ক প্রশ্নের উত্তর ক, তুমি এখানে আসছো, খ তোমাকে ডাকছে, ক্ষয় বলবে, তুমি কয়ের দিকে অ্যানসার করবা, কিন্তু খ ডাকতেছে না, ওইটা না আমি হবো। এদিকে ক্ষয়ের কাছে আসছো, গয়ে তোমাকে ইশারা করছে, এবং লাস্ট দেখবা কি গয়ে বলতেছে আমি কথায় নয়, কি বলে, কাজে বিশ্বাসী। তুমি দেখাও পরে বাসায় যে চিন্তা করো তুমি কি করলা, এই জায়গা থেকে তুমি অ্যানসার চেঞ্জ করে এখানে চলে আসবে, কেননা তোমার পড়া হয় না। তোমার অ্যানসার দেখে দেখে মনে হচ্ছে এটা হইতে পারে, এটা হইতে পারে না। এইভাবে যদি পড়ো তাহলে হবে না। তোমাকে কয়ে আসছি আমি, হ্যাঁ এটা আমি 100% শিওর এটাই হবে, এদিকে আমার কিছু দরকার নেই।
মোট কথা হচ্ছে কেন পড়া থাকলে তুমি একটা অপশন থেকে অন্য অপশনে যাওয়ার প্রশ্নই আসে না, যতই তোমাকে প্রলুব্ধ করুক। কিন্তু যদি তুমি স্বাভাবিকভাবেই প্রলুব্ধ হয়ে যাও, তার মানে তুমি কি হও, তুমি পড়াশোনা করো নাই, তোমার পড়াশোনার ঘাটতি আছে। এই পড়াশোনাগুলো স্বাভাবিকভাবে বা ঘাটতি কখনো রাখা যাবে না। সময় অল্প, শুধু তোমার একা না, সবার। তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বেছে নিবে স্টুডেন্টদেরকে। তার মানে বোঝার চেষ্টা করো যে এখন যদি বলো সময় অল্প, এটা হবে না সেটা হবে না, না, তোমার মতো সবাই এমন না, কেউ কেউ অনেক আগে থেকে শুরু করেছে। তাহলে যেই ক্ষেত্রে তোমরা আমি বলবো যেটা হলো সময় যা গেছে চলে গেছে, কোনো সমস্যা নাই, এই সময়টা যদি কাজে লাগাও এর থেকেও ভালো কিছু আশা করা যায়, কারণ সকলের জন্যই সমান। ঠিক আছে, সময় তোমার একা যায় নাই, সবার জন্যই সময় চলে গেছে, যার কারণে তোমরা একটু ভালো করে স্টাডি করলে এখান থেকে আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, নিজ নিজ অবস্থানে চলে যেতে পারবে যে যেখানে চান্স পেতে চাচ্ছ। আচ্ছা, তারপর আসি এটা গেল। তাহলে আমরা তারপর আমি কি বলবো সেটা একটু বলে নেই। এরকম হচ্ছে যে মানে কি বিশ্লেষণ করে পড়তে হবে। বিশ্লেষণ করে পড়ার মানেটা আমি একটু বলে নিলাম। বা হচ্ছে এরকম একটা কবিতার চরণ দিয়ে বলবে এটা কোন কবিতা, কবিতার চরণের আংশিক দিয়ে বলবে এরপরের অংশটুকু কি। ঠিক আছে, তার মানে কবিতাটা বলতে হবে, ভালো করে পড়তে হবে। বা এই কবিতার প্রথম লাইন কি, শেষ লাইন কি, ঠিক এই গদ্যের শুরুর বাক্যটা কি এবং শেষের বাক্যটা কি, এরকম হতে পারে। ঠিক আছে, যার কারণে খুব বেশি মনোযোগ দিতে হবে, না হলে হবে। যেমন অপরিচিত গল্পে পরিচ্ছেদ কয়টা, অপরিচিত গল্প সবাই পড়েছো, কিন্তু এর পরিচ্ছেদ কয়টা, এটা হয়তো অনেকের একটু জানতে সমস্যা হবে। অনেকে পারবে যারা মনোযোগী ছিল। পরিচ্ছেদ কখন এরকম প্রশ্ন আসে না, দেখবে 1-2 করে এরকম পরিচ্ছেদ দেওয়া আছে, অর্থাৎ 4টি পরিচ্ছেদে এটা ভাগ করা আছে, অর্থাৎ 4টি বলে অপরিচিত গল্পের পরিচ্ছেদ কয়টা, 4টি। আচ্ছা, তো যাই হোক, এখন আসো পরের বিষয়টাতে যদি যাই, পরে আমরা বলবো শব্দার্থ এবং টিকা। যেমন গত বছর এখান থেকে প্রশ্ন আছে 2টা, শব্দার্থ ও টিকা, খুব গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং টিকা। এখানে সবচেয়ে পড়তে হবে এমন না, দেখো হচ্ছে কিছু জিনিস আছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা যখন ইন্টারমিডিয়েট সিলেবাসে পড়ে আসছো এইচএসসি পরীক্ষার জন্য, তখন কিছু কিছু শব্দার্থ এবং টিকা তোমরা পড়েছো, আর না পড়লেও তোমাদের একটু পড়তে হবে, কেননা এখান থেকে গুরুত্বপূর্ণ। যেমন ধরো বলা হলো এরকম প্রদোষ শব্দের অর্থ, প্রদোষ, বা এই শব্দটা কোন প্রবন্ধে, গল্পে বা কবিতায় আছে। ঠিক আছে, প্রদোষ অর্থ, প্রদোষ অর্থ কি, প্রদোষ অর্থ হচ্ছে সন্ধ্যা। ঠিক আছে, প্রদোষ অর্থ কি, সন্ধ্যা। এটা আছে কি, অপরিচিতা গল্পে এটা আছে। আচ্ছা, তারপরে দেখো এটা আসা নাই, গত বছর যে প্রশ্ন আসছিল সেটা হচ্ছে হরিৎ। হরিৎ শব্দের অর্থ, হরিৎ শব্দের অর্থ কি, সবুজ। এটাও আছে আমাদের হৃদয়ের হরিত উপত্যকায়। ঠিক আছে, এটা খেয়াল করো, হরিত উপত্যকা কোন জায়গায়, এটা তোমাদের কাজ রইলো যে হরিত উপত্যকা কোন জায়গায় বের করবে। যদি পারো এখনই কমেন্ট করতে পারো, কমেন্ট করো, দেখি কে কে জানো। আচ্ছা, তারপর আসি, আচ্ছা তারপর আসি যে দেখো বলা হচ্ছে পখাল। এটা আসলে পাখাল আসছে, কিন্তু পাখাল না, শব্দটা হবে পখাল। পখাল এটা হলো পান্তা। ঠিক আছে, এই পান্তা, পখাল মানে কি, পান্তা, পানি মিশ্রিত ভাত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় কিন্তু এটা দিয়েও আবার একটা অপপ্রয়োগ করে ফেলতে পারে। আমরা কিন্তু বলে ফেলি পান্তা ভাত, কি, পান্তা ভাত। আচ্ছা, পান্তা ভাত কিন্তু হয় না, হবে কি, পান্তা। ঠিক আছে, পান্তা মানে কি, পানি মিশ্রিত ভাত। ঠিক আছে, এখানে ভাত দেওয়ার দরকার নেই। তাহলে যাই হোক, এই পখাল কি বললাম আমরা, পখাল হচ্ছে পান্তা আর হরিত হচ্ছে সবুজ। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দার্থগুলো, এরকম অসংখ্য শব্দ আছে। ঠিক আছে, জলাঞ্জলি মানে কি, সম্পূর্ণ পরিত্যাগ করা। ঠিক আছে, প্রগল্ভে মানে কি, নির্ভীক চিত্তে। এই শব্দার্থগুলো আমাদের কি আছে, যেমন এখানে পড়তে হবে। আর তারপর দেখো টিকার মধ্যে যেটা বলা হয়, ওয়াটারলু সম্পর্কে বলা আছে, কত সালে কোথায় হয়েছিল ওয়াটারলু। ঠিক আছে, যেমন বেলজিয়ামে ওয়াটারলু যুদ্ধের কথা বলা আছে, কোথায় বলা আছে, বিরল প্রবন্ধে। এখন বিরল প্রবন্ধে আছে, ঠিক আছে, ভালো কথা। এখন এটার পরে আমি যদি বলি যে বিরল প্রবন্ধে আছে, কিন্তু বিরল প্রবন্ধে কত সালে এটা হয়েছিল, এটা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ ওই আমাদের টিকার মধ্যে আছে। অর্থাৎ তার মানে কি, টিকাগুলো খুব গুরুত্বপূর্ণ। ক্র্যাকডাউনের রাত বলতে বোঝানো হয়েছে কত তারিখে, এটা এটা কিন্তু আমাদের গল্পে বলা আছে শুধু কি, ক্র্যাকডাউনের রাত, কিন্তু ক্র্যাকডাউনের রাত কত তারিখে বলা আছে, এটা কিন্তু টিকার মধ্যে আছে। তাহলে দেখো এই যে এইভাবে মনে হচ্ছে আমাদের টিকাগুলো পড়তে হবে, অর্থাৎ এই শব্দার্থ এবং টিকা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। তাহলে এরপরে আমরা যাব পাঠ পরিচিতি। এরপরে যাব আমরা কি, পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি,
পাঠ পরিচিতির মধ্যে বেশ কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে উৎস থাকে, কোন জায়গা থেকে এটা নেওয়া হয়েছে, উৎস, ঠিক আছে। থাকে পত্রিকা, পত্রিকার নাম, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, পত্রিকার নাম, কোন সংখ্যা, মানে সংখ্যাটা কি, মানে ফাল্গুন সংখ্যা, চৈত্র সংখ্যা, বৈশাখ সংখ্যা, এবং এখানে হচ্ছে কত সালে, কত খ্রিস্টাব্দ, বা বাংলা আছে কি বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ খ্রিস্টাব্দ, এই বিষয়গুলো সাধারণত কি থাকে। তাহলে কি বললাম আমরা, উৎস। যেমন বলা হয় যে বিড়াল, বিড়াল প্রবন্ধের উৎস, বিড়াল প্রবন্ধের উৎস হচ্ছে কমলাকান্তের দপ্তর, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমরা যদি অপরিচিতের কথা বলি, অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। যেগুলো আছে আমি সেটা বলছি, সবগুলো যে থাকবে এমন না, যেগুলো যেগুলো আছে আমাদের পাঠ পরিচিতির মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো, আয়ত্ত করে ফেলবো, নাহলে কিন্তু বিপদে পড়বো, ঠিক আছে। সবুজ পত্র। আচ্ছা, কোন সংখ্যায়, এটা হলো অপরিচিতটা কি কার্তিক সংখ্যায়, আমরা অপরিচিতার কথা বলছি, অপরিচিতা কি সবুজ পত্র পত্রিকায় কোন সংখ্যায়, কার্তিক সংখ্যায়, কার্তিক সংখ্যায়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো, অনেক পরীক্ষায় আসছে এবং আসবে, কিন্তু এটা তোমাদের জানতে হবে। আচ্ছা দেখো, তারপরে সব এটা হলো কি বলে কত সালে, ইংরেজি খ্রিস্টাব্দ হচ্ছে কত 1914 তে, ঠিক আছে। আর বাংলা আমরা সাধারণত বলি 1321, বঙ্গাব্দ কত 1321। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেটা স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রয়োগ করি, খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের মধ্যে পার্থক্য হচ্ছে 593। এটা অনেকাংশে মিলে যায়, এক দুইটা হয়তো মিলে না। খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের মধ্যে পার্থক্য হচ্ছে 593। বঙ্গাব্দের সাথে এটা যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায়, বঙ্গাব্দের সাথে যদি আমরা কি এটা যোগ করি তাহলে কি হয়, খ্রিস্টাব্দ পাওয়া যায়। তাহলে একটু প্রমাণ আমরা দেখি কি হয়। এটা প্রমাণ হলো 1321, 1321 আর হচ্ছে 593, 4 1, ঠিক আছে। তারপরে এখানে হলো 8 আর 9 1914। তাহলে কি দাঁড়াচ্ছে যে বাংলা সাল যদি বঙ্গাব্দ যদি আমরা মনে রাখি, তাহলে এর সাথে কত যোগ করব, 593 যোগ করলে ইংরেজিটা পাওয়া যাবে। আবার ইংরেজিটা যদি মনে রাখি, এর থেকে 593 বিয়োগ করলে আমাদের কি হবে, আমরা বাংলাটা পেয়ে যাব। তাহলে এখানে হয়তো কিছুটা কনফিউশন দূর হয়ে যাবে, কারণ এটা 593 আমাদের বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দের মধ্যে একটা পার্থক্য। আমরা এরকম টেকনিক আমরা বলবো, কারণ টপিকস আসলে সেই জন্য বলা যায় ওভারঅল ক্লাস, তো যার কারণে হচ্ছে টেকনিক গুলো আমরা কম বলতে পারতেছি। তবে যখন লেকচার শিট অনুযায়ী যাব, আশা করি ক্লাসগুলো করলে ক্লাসেই পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। টেকনিকটা ধরে রাখতে হবে এবং এই অনুযায়ী বাসায় একটু প্র্যাকটিস করলে অনেকাংশ তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপর আসি আমরা, এটা গেল কার্তিক, এইভাবে আসবে কোন সংখ্যা, ঠিক আছে। এটা কি কার্তিক সংখ্যা, সংখ্যাটা কি কার্তিক সংখ্যা, ঠিক আছে। বঙ্গাব্দ হচ্ছে কত, বঙ্গাব্দ হচ্ছে 1321 এবং খ্রিস্টাব্দ হচ্ছে 1914, ঠিক আছে। তাহলে এইভাবে মূলত আসবে। বা এছাড়াও যদি আমরা স্বাভাবিকভাবে বলি, যেমন ঐকতান কবিতা কোন পত্রিকায়, ঐকতান পত্রিকা, ঐকতান কবিতাটা কি কোন পত্রিকায়, প্রবাসী, ঠিক আছে। কোন সংখ্যা, ফাল্গুন সংখ্যা। এটা ছিল কি কার্তিক, আর এটা হলো কি ফাল্গুন। তাহলে এই মাসে পিসি চৈত্র সংখ্যা, ঠিক আছে। তো এইভাবে তারপরে যদি আমরা বলি তাহারই বলে মনে মাসিক মোহাম্মদী পত্রিকা প্রকাশিত হয় 1935-এ। তাহলে এইভাবে মূলত আমাদের জানতে হবে যে কোন সংখ্যায় কোন পত্রিকায় পাঠ পরিচিতি থেকে এই অংশটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর পাশাপাশি এইখানটায় থাকবে আমাদের কবিতার ছন্দ থাকবে, কবিতার কি থাকবে, ছন্দ থাকবে। আচ্ছা, অর্থাৎ এখান থেকে বলতে হবে কবিতার ছন্দ, অর্থাৎ কোন কবিতা কোন ছন্দে রচিত, কারণ গল্প বা প্রবন্ধ তো আসলে সাধারণত এরকম থাকে না, তো যার কারণে আমরা বলছি কবিতার ছন্দ, কবিতার ছন্দ, এখান থেকে এটা পড়ে নিতে হবে। ছন্দ, ছন্দ পড়ার পরে বলতে হবে এখানে আবার 8+6 মাত্রা আছে, 8+10 মাত্রা আছে, এই ধরনের বিষয়গুলো বলা আছে। আমরা একটু বলবো, কারণ যদিও 8+6 মাত্রা 8+10 মাত্রা এটা একটা আশা করি ইন্টারমিডিয়েট ক্লাসে তোমরা বুঝেছো, কারণ তোমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা আসলে এটা শেখানোর চেষ্টা করেছে। তো তারপরেও যদি তোমাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা এটা আলোচনা যাবো। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে কবিতার ছন্দ, কবিতার ছন্দ এখানে 3 টাইপের তোমাদের কবিতা আছে। এক হচ্ছে মাত্রাবৃত্ত, এক হচ্ছে মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে গদ্য ছন্দ, গদ্য ছন্দ, আর এটা হচ্ছে অক্ষরবৃত্ত। এই 3 টাইপের ছন্দ আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে। তো যাই হোক, এই ছন্দগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। মাত্রাবৃত্ত এখানে বিভিন্ন টেকনিক বিভিন্ন রকম ভাবে তোমরা নিয়ে নিতে পারো, বা আমাদের টেকনিক গুলো তোমাদের ভালো লাগলে তোমরা নিবা, বা তোমাদের নিজেদের মতো করে টেকনিক থাকলে তোমরা ওই টেকনিক গুলো পড়াশোনা করো। কারণ হচ্ছে নিজের তৈরি টেকনিক আর অন্যের আরোপিত টেকনিক, দুইটার মধ্যে ডিফারেন্স আছে।
কিন্তু নিজের টেকনিক বানাতে যে যদি বিশাল মানে অনেক সময় নষ্ট করে ফেলো, সেই ক্ষেত্রে তোমাদের টেকনিকে যাওয়ার দরকার নেই। আমরা যেটা বলবো সেই অনুযায়ী পড়ো, তাহলে ভালো হবে। আর যদি তুমি ঝটপট বানাতে পারো, তোমার জন্য যেটা কি বলে সময় নষ্ট কম হবে, সেই অনুযায়ী তুমি করে নিতে পারবো। আমাদের কোনো মানে ওই এরকম কোনো ইয়া থাকবে না, অন্যরকম আমাদের ডিগ্রি করতে হবে এমন কোনো দাবি তোমাদের কাছে থাকবে না। যেমন ধরো মাত্রাবৃত্ত, তাহলে মাত্রাবৃত্তের মধ্যে আছে 18 বছর বয়স, কি 18 বছর বয়স, ঠিক আছে। তারপর আসো সাম্যবাদী, আর এটা আছে রক্তে আমার অনাদি অস্থি। রক্তে আমার অনাদি অস্থি, রক্তে আমার অনাদি অস্থি। আচ্ছা, তাহলে এটাকে অনেক কি বলে, প্রথম অক্ষরগুলো নিয়ে বললে কি আষাঢ়, কেউ কেউ বলে আষাঢ়, ঠিক আছে। তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে ভালো, আষাঢ়, ঠিক আছে। আর যদি মনে করো যে না আমি এটা এইভাবে না, আমি এইভাবে বলবো যে নজরুল রক্তে আমার অনাদি অস্থি, কবিতা পড়ে নজরুল, কি বলছি আমি, নজরুল রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে, রক্তে আমার, নজরুল রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে 18 বছর বয়সে সাম্যবাদী হয়ে গেল, সাম্যবাদী হয়ে গেল। কি বলছি, নজরুল রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে 18 বছর বয়সে সাম্যবাদী হয়ে গেল। এখানে অনেক কিছু লিখে দিয়েছি, তাহলে কি দাঁড়াচ্ছে, রক্তে আমার অনাদি অস্থি একটা কবিতার নাম, 18 বছর বয়স একটা কবিতার নাম, সাম্যবাদী একটা কবিতার নাম। তাহলে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা হচ্ছে কয়টা, 3টা। তাহলে সেই ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো, যেটা বললাম প্রথম দিকে আষাঢ়, যদি ভালো না লাগে তাহলে বলবে নজরুল 18 বছর বয়সে কি বলে, রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে 18 বছর বয়সে সাম্যবাদী হয়ে গেল। নজরুল রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে 18 বছর বয়সে সাম্যবাদী হয়ে গেল। আচ্ছা, এটা আমরা বলতে পারি, সেটা হলো মাত্রাবৃত্ত। আর গদ্য আছে 3টা, গদ্য ছন্দ কয়টা আছে, 3টা। একটু খেয়াল করো গদ্য ছন্দগুলো কি কি, সূক্ষ্ম তথ্যগুলো আমরা এখানে বলবো, যেটা হচ্ছে তোমরা বুঝতে হবে তোমাদের সমস্যা। দেখো এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি 1969-এ, ফেব্রুয়ারি 1969-এ নুরুল দিন নামক কিংবদন্তির কথা মনে পড়ে যায়, কিংবদন্তির কথা মনে পড়ে যায়। কি বললাম, ফেব্রুয়ারি 1969-এ নুরুল দিন নামক এবং কিংবদন্তি, তার মানে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আর কিংবদন্তি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে এক হচ্ছে ফেব্রুয়ারি 1969, ঠিক আছে, আরেকটা কি কি বলে নুরুল দিন, আর হচ্ছে কি কিংবদন্তি। তুমি যদি এটাকে বলা হয় এরকম বলা হয় স্বাভাবিকভাবে কি ফেনু, এরকম বলতে পারো কি ফেনু, কিন্তু এত সংক্ষিপ্ত করতে গেলে অনেক সময় বিপদে পড়তে হয়, কি ফেনু, ঠিক আছে, নুরুল দিন, হ্যাঁ কি ফেনু, এরকম বলতে পারো কি ফেনু, কিতে কিংবদন্তির কথা বলছি, সাথে কি ফেব্রুয়ারি 1969 নতে কি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এখন এই দুইটা বাদে বাকি যে 6টা কবিতা আছে, ওই 6টা কবিতা হলো কি অক্ষরবৃত্ত ছন্দের। এই দুইটা বাদে বাকি যে 6টা কবিতা আছে কি ওগুলো অক্ষরবৃত্ত। তবে তোমার কি হলো যে এই দুইটা মনে রাখলে বাকিটা মনে না রাখলেও তোমার চলতেছে, কারণ এই 6টা মনে রাখলে কি আষাঢ় এবং কি ফেনু সেটা হতে পারে, অথবা ফেব্রুয়ারি 1969-এ নুরুল দিন নামক কিংবদন্তির কথা মনে পড়ে যায়, গদ্য ছন্দ। আর মাত্রাবৃত্ত ছন্দ কি নজরুল 18 বছর কি বলে রক্তে আমার অনাদি অস্থি কবিতা পড়ে 18 বছর বয়সে সাম্যবাদী হয়ে গেল। তাহলে এই দুইটা আমার চলে গেলে বাকি যে 6টা কবিতা থাকে, এটা যদি আমি নাও মুখস্থ করি বা এমনিতেই মনে রাখি, বাকি 6টা কি অক্ষরবৃত্ত। তাহলে তোমাকে যে দিক দিয়ে গেলে করতে কম হবে সেই বিষয়টা মনে রাখবা। অথবা এটাকে আমি আরেকটা, যদি এটার গল্প মনে রাখতে চাও তাহলে আমি একটু বলি, এই পৃথিবীতে কিছু মানুষ বিভীষণের ঐকতান শুনে বিভীষণের
ঐকতান শুনে সেই অস্ত্র দিয়ে সুফিয়া কামালকে আল মাহমুদের বিরুদ্ধে খেপিয়ে দিল। এটা হলো গল্প আর কি, মনে রাখার কৌশল। আসলে এরকম কিছু না যে এই পৃথিবীতে কিছু মানুষ কি করছে, বিভীষণের ঐকতান শুনে কি করছে, সেই অস্ত্র দিয়ে সুফিয়া কামালকে কি করছে, আল মাহমুদের বিরুদ্ধে খেপিয়ে দিল। তাহলে আমরা বলতে পারি এই পৃথিবীতে কিছু মানুষ, এই পৃথিবীতে কি বলে, এই পৃথিবীতে কি এক স্থান আছে, বিভীষণের ঐকতান, বিভীষণের প্রতি মেঘনা, ঐকতান, সেই অস্ত্র, সুফিয়া কামালের একটা কবিতা তাহার এই পরে মনে, আল মাহমুদের কি আছে একটা হলো কি লোকান্ত। তাহলে 6টা, 1 2 3 4 5 6, এটা আমরা লিখে ফেললাম। অথবা তুমি যদি মনে করো যে না কি বল, ওই এলো সেই বিধা, এটা অনেকেই লিখে, কিন্তু এইভাবে করতে গেলে কি হয়, অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। কেন? এতে এখানে বলা হচ্ছে, ধরো হচ্ছে বলো ওইতে হচ্ছে ঐকতান, এতে হলো এই পৃথিবীতে, লোতে লোকান্ত, সেতে কি সেই অস্ত্র, বিতে বিভীষণ প্রতি মেঘনা, তাতে তাহারই পরে মনে। ঠিক আছে? তাহলে ওইতে ঐকতান, এতে হচ্ছে এই পৃথিবীতে এক স্থান আছে, লোতে লোকান্তর, সেতে সেই অস্ত্র, বিতে বিভীষণ প্রতি মেঘনা, তাতে তাহারই পরে মনে। তাহলে এই যে আমরা এইভাবে শিখে ফেললাম। এখন এইখানে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে অক্ষরবৃত্তের মধ্যে 2টা কবিতা, যেমন ধরো হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে আসো আরেকটা কি, বিভীষণের প্রতি মেঘনাদ হলো, তারপর আমরা বলছি হচ্ছে ঐকতান। এই দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। একটা হলো সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত, আর একটা হচ্ছে অমিল কি প্রবাহমান জ্যোতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই দুইটা একটু মনে রাখতে হবে। একটা হলো সমিল আর একটা অমিল। কোনটা সমিল আর একটা কোনটা অমিল? এটা হলো সমিল প্রবাহমান, আর এটা হচ্ছে কি অমিল। এটা বিভীষণ প্রতি মেঘনাদ কি অমিল প্রবাহমান জ্যোতিস্বাধীন। যদি ডিপলি প্রশ্ন করে তাহলে এই টাইপের প্রশ্ন করবে, কোনটি সমিল প্রবাহমান, কোনটি অমিল প্রবাহমান। ঠিক আছে? প্রবাহমান জ্যোতিস্বাধীন অক্ষরবৃত্ত। তাহলে এটা অক্ষরবৃত্ত, এটাও অক্ষরবৃত্ত, বাট কি একটা সমিল প্রবাহমান, একটা অমিল প্রবাহমান। এখন সমিল আর অমিলটা কি? এখন এটার একটা বিষয় হচ্ছে, দেখো এই ঐকতান কবিতার প্রত্যেকটা লাইনের শেষে দেখো মিল আছে। ঠিক আছে? বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, সবশেষ শব্দটা কি জানি। ঠিক আছে? দেশে দেশে কত না নগর, লাস্টে কি আছে দেখো রাজধানী। দেখো এই ধ্বনিটার মিল আছে, জানি আর ধানি, মিল আছে কিনা কবিতায়, এটাই বলা হচ্ছে সমিল, মিল আছে, একটা লাইনের পরে একটা লাইন মিল আছে। বাট এই বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে অমিল কেন? মিল নাই, এক লাইনের পরে আরেক লাইনের কি মিল নাই, এজন্য কি হচ্ছে এটা অমিল। কিরকম দেখো, বলা হচ্ছে, আশা করি বুঝতে পারছো, জানি কারণ ধ্বনিটা কি আছে ন, আর এখানেও কি আছে ন, তাহলে এই দুইটার কি আছে মিল আছে। মিল থাকার কারণে বলা হচ্ছে এটা কি সমিল প্রবাহমান। প্রত্যেকটা লাইনের শেষে দেখবে মিল আছে, প্রত্যেকটা লাইন দেখবে মিল থাকে, ধ্বনিগত মিল থাকবে। আচ্ছা, আর এটার মধ্যে মিল নাই, এক লাইনের পর এক লাইনে মিল নাই, অমিল কিভাবে হলো দেখো। যেটা বলা হচ্ছে, এতক্ষণে অনিন্দম কহিলা বিষাদে, হ্যাঁ জানিনু কেমনে আসে লক্ষণ পশিল। আচ্ছা, পশিল, তাহলে বিষাদে বসিল, এটা কি মিল হলো? না, মিল নাই। তো মিল না থাকলে কি হবে? মিল না থাকলে এটা নাম হচ্ছে কি অমিল প্রবাহমান। এই যাই হোক, আমরা এটার মধ্যে বিষয় থাকে, বিষয় হলো কি, এটা হলো 8 প্লাস কি বলে 10 মাত্রা এরকম বলা আছে, বা 8 প্লাস 6 আছে এরকম। আর এটার মধ্যে সবগুলোই কি 8 প্লাস 6, এটা তোমরা পড়েছো, এখানে সম্পূর্ণ সুন্দর করে দেওয়া আছে বইয়ের মধ্যে। অর্থাৎ এই যে বিষয়গুলো এখান থেকে জানতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা। তো এইটা গেল ছন্দ, উৎস, এই বিষয়গুলো।
এরপরে যদি বলি খুঁটিনাটি বিষয়, অর্থাৎ খুঁটিনাটি বিষয় বিভিন্ন কিছু থাকে, যেমন কোন শব্দ কতবার আছে, কোন শব্দ কোন চরণ কতবার আছে, কোন শব্দ কতবার, চরণ কতবার, কবিতার চরণ, এই চরণ কতবার আছে, ওই চরণ কতবার আছে, কোন শব্দ কতবার আছে, এই বিষয়গুলো থাকে, ঠিক আছে। বা হচ্ছে আরো সূক্ষ্মভাবে দেখা যায় এই কবিতার চরণ সংখ্যা কত, যেমন ধরো হলো যে 72 লাইনের কবিতা কোনটা, 72, 68, ঠিক আছে, 54, এরকম কবিতা আছে, এরকম বলবে। অথবা বলবে বিবিসি মেঘনাদের চরণ সংখ্যা কত, তাহলে এখানে যতগুলো আছে সেটা হচ্ছে 72, কিংবদন্তির কথা বলছি কত 68, ঠিক আছে, ঐকতান আছে 54, ঠিক আছে। তাহলে এরকম কবিতার চরণ সংখ্যাও আসতে পারে। অথবা বলা হবে এরকম যে এই চরণের আগের লাইন কি, আগের চরণ কি, অথবা এই চরণের পরের চরণ কি, তাহলে এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো আসলে এই টাইপের প্রশ্নগুলো হয়। তাহলে ফার্স্ট পেপারের যে বিষয়গুলো এগুলো এই যে ডিরেকশনটা যদি নিতে পারো তাহলে বাসায় নিজেরাই পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। এটার জন্য আমাদের লেকচার শিট আছে, আমরা যা ক্লাসে যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনতে হবে, আর সেই অনুযায়ী পড়তে হবে। তারপরে পারাবার বই আসছে সেটা পড়বা, আর হলো সাহিত্য পাঠ যে মূল বইটা এইটার কিন্তু বিকল্প নাই, সাহিত্য পাঠ মূল বই সেটার বিকল্প নাই, এটা পড়তেই হবে। অর্থাৎ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা মিলিয়ে নিয়ে মানে যে তথ্যগুলো এখান থেকে নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা সলভ করবে, দেখা যাবে কিন্তু এখান থেকে সবগুলো বিষয় অ্যানসার করতে পারবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখান থেকে কিন্তু আমি আবারও বলছি সেটা হলো 50 বা 45 থেকে 45, আমরা যদি বলি 45 থেকে 55 এরকম প্রশ্ন ফার্স্ট পেপার থেকে করে কখনো কখনো, ঠিক আছে। এর কমে কিন্তু না, 45 এর নিচে না বা 55 এর উপরে না, এরকম হয় না, ঠিক আছে। আর বাকিগুলো হয় কি ব্যাকরণ থেকে এরকম 55 থেকে এরকম 45 এরকম হয় কখনো কখনো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো তোমাদের কাজ হবে যে মূলত হচ্ছে দুইটা পার্টে সমান গুরুত্ব দিতে হবে। দুইটা পার্টে যদি সমান গুরুত্ব আমরা না দেই তাহলে আমাদের এখান থেকে ভালো করা কোনো সুযোগ নাই, কারণ একটা পার্ট বাদ দিয়ে আরেকটা পার্ট ভালো করলে স্বাভাবিকভাবেই রেজাল্টটা খুব একটা ভালো হবে না। তাহলে দেখো এইভাবে মূলত পড়তে হবে। আর হচ্ছে যেমন খুঁটিনাটি বিষয় যদি বলি, তেলা মাথায় তেল দেওয়া, এইটা কোন প্রবন্ধে আছে, কেহ মরে বিলসেছে কেহ খায় কই, এই প্রবাদটা কোন জায়গায় আছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। শকুন যে একটা পাখি আমরা বলবো, সেই এটা কোথায় আছে, কোন গল্প কবিতা বা হচ্ছে প্রবন্ধে আছে, তাই এটা দুই জায়গায় আছে। এক হচ্ছে আমরা যদি বলি যে শকুন আছে কোথায়, মাসিপিসিতে আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা কোন জায়গায়, নলদিনের কথা মনে পড়ে যায়, এখানে আছে, ঠিক আছে। যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, হালখাল্লা কি হয়, এই পৃথিবীটা ছেড়ে কি হয়, তখন নুরুলদিনের কথা মনে পড়ে যায়, এই ধরনের কবিতার মধ্যে এখানে কিন্তু বলা আছে। তো যাই হোক, তোমাদের যে কাজটা হবে যে খুব ভালো করে এই যে যা বললাম এই ডিরেকশন অনুযায়ী পড়ে ফেলা। যদি পড়ে ফেলতে পারো তাহলে দেখা যাবে কি ফার্স্ট পেপার নিয়ে তুমি নিজেই সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে। সেকেন্ড পেপার যেটা আমরা মূলত ক্লাসে আস্তে আস্তে প্রত্যেকটা টপিকস ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। এখন আমরা এই বিষয়গুলো বললাম, এইভাবে তোমরা পড়তে থাকো, আর পড়তে গিয়ে যদি কোথাও কোনো প্রবলেমে পড়ো সেটা আমাদেরকে জানাবে, আমরা সেই অনুযায়ী তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা ব্যাকরণের কিছু টপিকস নিয়ে, কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। যে টপিকস গুলো বলেছি এই টপিকস গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও টপিকস আছে সেটা আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে যখন যেটা সামনে আসবে সেটা বলবো কতটুকু পড়তে হবে। আর এত টপিকস দেখে মানে ঘাবড়ানোর কিছু নাই, সব যে পড়তে হবে এমন না। এখান থেকে আমরা মানে যে অংশটুকু পড়তে হয় সেই অংশটুকু ক্লাসে রেডি করে দিব, তোমরা সেখান থেকে বা হচ্ছে রেডি করে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিবে। আর কিছু তোমাদের অতিরিক্ত পড়তে হবে না এরকম কিছু না, বা ডিরেকশন দেবো এইখান থেকে পড়ে নিবা, বা আমরা ক্লাসে যা বলতেছি সেটা মনোযোগ সহকারে নোট ডাউন করবা। সেই অনুযায়ী যদি পড়ে থাকো তাহলে দেখা যাবে কি তোমাদের সমস্যা গুলো একেবারে সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আসি আমরা এখন, দেখো ধ্বনি এবং বর্ণ প্রকরণ। আচ্ছা দেখো, তো এখানে বলছি আমরা ধ্বনি বর্ণ প্রকরণ, ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনি আর কি বর্ণ প্রকরণ। দেখো এই এখানে যে বিষয়টা আমরা লিখলাম, দু চারটা তথ্য আমরা এখানে বলবো যেটা কনফিউজড হয়ে যাও আর গুরুত্বপূর্ণ যায় এখানে। হ্যাঁ একটু টেকনিক আলোচনা করবো কিভাবে আমরা পড়বো। প্রথম কথা হচ্ছে, ধরো হচ্ছে এই যে ধ্বনির মধ্যে আমরা একটা প্রশ্ন রেগুলার এসে থাকে, সেটা হচ্ছে কি, দেখো
মৌলিক স্বরধ্বনি আমি সবগুলো একসাথে সিরিয়ালি পড়তেছি না, যখন আমরা ক্লাসে পড়বো তখন কিন্তু আমরা গুছিয়ে পড়বো, অর্থাৎ এখন কিন্তু মাঝখান থেকে পড়তেছি, অতি গুরুত্বপূর্ণ জন্য সেগুলো একটু বলছি। আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা, স্বরধ্বনির সংখ্যা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? মৌলিক স্বরধ্বনির সংখ্যা। আচ্ছা, আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা, মৌলিক স্বরধ্বনির সংখ্যা এবং যৌগিক স্বরধ্বনির সংখ্যা, এটা তোমরা একটু কম জানো দেখি। মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে কি যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? যৌগিক স্বরধ্বনির সংখ্যা। আচ্ছা, এখানে একজন কমেন্টস করেছো যে 45 কি? আচ্ছা, 45 কি? আর হচ্ছে এটা একটু বলছি, আমি এটা বলে নেই, একটু হয়তো ক্লাসটা হচ্ছে হয়তো স্লো হচ্ছে, তারপরে একটু খেয়াল করো। এখানে আমি বলছিলাম যে ব্যাকরণ থেকে প্রশ্ন এবং সাহিত্য থেকে প্রশ্নের একটা আনুপাতিক হার। এটা সাহিত্য থেকে যদি 45 হয়, ব্যাকরণ থেকে 55 এরকম হয়। আবার এরকম যদি হয় যে সাহিত্য থেকে 55 তাহলে ব্যাকরণ থেকে হবে কত? 45 এরকম হবে। অর্থাৎ 100% ব্যাকরণ থেকে হবে, 100% সাহিত্য থেকে হবে এমন না। ঠিক আছে, এইটাই হলো মূলত বিষয়। আচ্ছা, তাহলে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7 আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 7 আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত? 25। আচ্ছা, কিন্তু এখানে এই প্রবলেমটা, যখন এইটা বলা হয় সেটা হলো যৌগিক স্বরবর্ণের বলা হচ্ছে যৌগিক স্বরবর্ণের সংখ্যা বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। ঠিক আছে, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2, একই যৌগিক স্বরবর্ণের সংখ্যা 2। বর্ণ কখনো 25 যাতে না হয়, খেয়াল করতে হবে, বর্ণ কি 25 যাতে না হয়। কারণ বর্ণ কয়টা? 2টা। ঠিক আছে, কি কি? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই 2টা বর্ণ, এটা হলো বর্ণ। বর্ণ কেন? লিখিত রূপ আছে বলে এরা বর্ণ, লিখিত রূপ আছে এই জন্যই বর্ণ। বাকিগুলোর কিন্তু লিখিত রূপ নাই, যার কারণে এগুলো কি হয়ে গেছে? ধ্বনি। ধ্বনির কখনো লিখিত রূপ থাকে না। যখন আমরা লিখিত রূপ বলি তখন সেটা কি হয়ে যায়? বর্ণ হয়ে যায়। তবে যখন আবার উচ্চারণ করি তখন তারা ধ্বনির মধ্যে থাকে। তাহলে এই দুইটা এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমরা এটা আলোচনায় যাব। তাহলে প্রশ্ন আসে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? 7টা। ঠিক আছে, যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? 25টা। ঠিক আছে। আচ্ছা, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? 2টা। আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? একই কথা। যৌগিক স্বরবর্ণের সংখ্যা আর যৌগিক কি স্বরজ্ঞাপক বর্ণ একই কথা। অর্থাৎ এইটাও যা এটাও তাই, অর্থাৎ কি দুইটা, অর্থাৎ মানে এটা বিকল্প আর কি। বিকল্প বলতে কি স্বরবর্ণ আর স্বরজ্ঞাপক বর্ণ মানে একই জিনিস। ঠিক আছে, তো যাই হোক, পরীক্ষা যেভাবে আসে আমরা এটি অ্যানসার করব। স্বরধ্বনি আসলে 25টা দেব, স্বরবর্ণ বা স্বরজ্ঞাপক বর্ণ আসলে 2টা দেব। এই দুইটা কি কি? ওই আর ও। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু ভালো করে লিখে নিলেই হবে। তারপরে আমরা যাচ্ছি ব্যঞ্জন ধ্বনির একটু উচ্চারণে যাই। ব্যঞ্জন ধ্বনি আমরা একটা ক থেকে ম পর্যন্ত কিছু ধ্বনি আছে, এগুলো উচ্চারণ করা আমাদের কি বলে, ঘোষ অঘোষ অল্প প্রাণ, এই বিষয়গুলো আমাদের জানতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটু লিখবো, সেটা হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। নেটে একটু প্রবলেম হয়তো হচ্ছে, একটু স্লো, মানে
পৌঁছাচ্ছে সম্ভবত। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনির উচ্চারণে আমরা এখানে লিখব, তো উচ্চারণ স্থান একটু এখান থেকে লিখি, এটা আমার একটু লাগবে। উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান, ঠিক আছে। এখানে থাকবে অঘোষ, এখানে লিখলাম অল্প প্রাণ, আর একটা হচ্ছে মহাপ্রাণ। একটু আমি বলি, এই সবটা থেকে প্রশ্ন আসে বিভিন্ন সময়, তো এখান থেকে আমরা এটা একটু মুখস্থ করে নেব হাতের আঙ্গুলের মধ্যে। আমরা হাতের আঙ্গুল থেকে মূলত এটা শিখে নিব। জাস্ট হচ্ছে একটু মনোযোগ দিলেই হবে, হয়তো 5 মিনিটের ব্যাপার। একেবারে চিরতরে, চিরতরে বলতে কি মানে চিরজীবনের জন্য আমরা মুখস্থ করে ফেলবো, এটা নিয়ে আর সমস্যা থাকবে না। ঘোষ, তাহলে কি হবে? অল্প প্রাণ। আরেকটা হচ্ছে মহাপ্রাণ। আর এখানটায় আমরা লিখছি হচ্ছে নাসিক, এই নাসিক। তাহলে এটা গেল উচ্চারণ স্থান। আমরা ক থেকে ম পর্যন্ত আমাদের বর্ণ সংখ্যা কত? ক থেকে ম পর্যন্ত বর্ণ সংখ্যা হচ্ছে 25টা, ঠিক আছে। এই 25টার উচ্চারণ আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা বলবো কি কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, আর একটা হচ্ছে ওষ্ঠ। তাহলে এই গেল আমাদের মূলত হচ্ছে বর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে একটু লিখবো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, ঠিক আছে। আর এখানটাতে একটু দেখা যাবে না যদিও। আচ্ছা, আমি বলে দিচ্ছি বর্ণগুলো আশা করি সবাই জানে। এগুলো প, ফ, ব, ভ, আর হচ্ছে লাস্ট হচ্ছে ম। আচ্ছা, এখন যে বিষয়টা এখানে আমাদের যা শিখতে হয় এটা হলো, একটু আমরা বলে নিই, সেটা হলো যে প্রতি বর্গের মুখস্থ যা করতে হবে আমি লিখে দিচ্ছি, প্রতি বর্গের 1 ও 2 নং বর্ণ। আচ্ছা, প্রতি বর্গের প্রথম দুটি বলি। প্রতি বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ, ঠিক আছে, এবং পরের 3টি বর্ণ ঘোষ, ঠিক আছে। 1 নাম্বার। 2, প্রতি বর্গের 1 ও 3 নং বর্ণ অল্প প্রাণ। আচ্ছা, অল্প প্রাণ 1 এবং 3 নং বর্ণ হচ্ছে, আমি একটু বলে নিচ্ছি, একটু যদি দেখতে সমস্যা হয়। প্রতি বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ, প্রতি বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ, পরের 3টি বর্ণ ঘোষ। প্রতি বর্গের 1 ও 3 নম্বর বর্ণ অল্প প্রাণ, 2 ও 4 নং বর্ণ মহাপ্রাণ। যাই হোক, এখানে লিখলাম। এখন আবারও বলে নিচ্ছি এখানে যে প্রতি বর্গের কি বলা হচ্ছে 1 আর 2। তাহলে এখানে আমরা সিরিয়াল করে যদি 1, 2, 3,
4 5। তাহলে প্রতি বর্গের 1 2 হচ্ছে অঘোষ। তার মানে কি 1 2 উপরে আছে অঘোষ, 3 4 5 এটা এই সিরিয়ালে চলে যাচ্ছে ঘোষ। তো যাই হোক 5 নাম্বার বর্ণটা আমরা ধরি না, তো তারপরে হিসেব এখানে পড়ে যায়। যাই হোক আমরা ঘোষ অঘোষের এটা পার্থক্য না করি। তো এখানে একটু যে বিষয়টা বলছি একটু খেয়াল করো, সেটা হলো যে 1 2 হচ্ছে কি অঘোষ, 3 4 5 কি ঘোষ। আচ্ছা, প্রতিবর্গের 1 এবং 3 নাম্বার বর্ণ অল্প প্রাণ। দেখো 1 এবং 3 নাম্বার অল্প প্রাণ, 2 এবং 4 নাম্বার মহাপ্রাণ, 2 এবং 4 নাম্বার মহাপ্রাণ, 5 নাম্বার বর্ণটা হচ্ছে নাসিক। আবার বলছি, প্রতিবর্গের 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। প্রতিবর্গের 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। হ্যাঁ, প্রতিবর্গের 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, 5 নাম্বার বর্ণটা হচ্ছে নাসিক বর্ণ। তাহলে এখানে যে বিষয়টা আমরা বলি, এই অংশটা মুখস্থ করতে হবে কি কি, যে প্রতিবর্গের প্রথম দুইটা অঘোষ, পরের গুলো কি ঘোষ। প্রতিবর্গের 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, 5 নাম্বার বর্ণটা হচ্ছে নাসিক। এখন একটু খেয়াল করি, যদি পরীক্ষায় এই টাইপের কি বলে প্রশ্ন আসে, যে বলা হলো বর্গীয় জ, এই ধটা বলি, অথবা থ অথবা ধ, এরকম যদি আসে এই ধ, এটা ঘোষ না অঘোষ, অল্প প্রাণ না মহাপ্রাণ, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে। এখন যদি এরকম মুখস্থ করতে যাই আসলে খুব কষ্ট হয়ে যাবে। মুখস্থটা জাস্ট আমার হাতের আঙ্গুলে করব। হাতের আঙ্গুলে কিভাবে, যে প্রত্যেকটা বর্ণ সম্পর্কে আমরা যদি বলি যে হাতের আঙ্গুল কয়টা আছে, 1 2 3 4 5, 5টা বর্ণ আছে। ঠিক আছে, 5টা আঙ্গুল আছে, 5টা বর্ণ আমার প্রতি বর্গে আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার দটা কোন বর্গে বা কত সিরিয়ালে আমরা একটু ধরে নিব কিভাবে, যেমন ত থ দ ধ, কয় নাম্বার, 4 নাম্বার এসে চলে গেছে। তাহলে কি বলেছিলাম, প্রতি বর্গের প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ, অবশেষে ঘোষে পড়ে গেছে। এবং অল্প প্রাণ না মহাপ্রাণ, সেই ক্ষেত্রে আমি একটু বলবো 1 3 অল্প প্রাণ, কত 1 আর 3, কিন্তু তার অবস্থান কত ছিল, 4 এ ছিল। আর 2 4 মহাপ্রাণ, তাহলে ঘোষ মহাপ্রাণ, ধটা কি বর্ণ, ঘোষ মহাপ্রাণ। আমার এই ছকের দিকে কিন্তু তাকাতে হয় নাই, বা পরীক্ষার জন্য যদি তুমি মুখস্থ করো এই ছকটা, নরমালি মুখস্থ করতে যাও তাহলে তুমি মুখস্থ রাখতে পারবে না। আসলে এক কথায় বলতে গেলে অনেকটা পাগলের মতো হয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে তোমার কাজটা করতে হবে, হাতের আঙুলে যদি এই ছকটা হাতে রাখা যায় তাহলে এখান থেকে অ্যানসার করাটা একেবারে সহজ হয়ে যাবে। অথবা আরো যদি আমি বলি যে কোনো অন্য একটা যদি নিয়ে কথা বলি, আমরা হচ্ছে যে বললাম হচ্ছে এটা নিয়ে বললাম, এটা না এই ড নিয়ে বললাম, ড, তাহলে কি ডটা যদি বলি ট ঠ ড, কয় নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার হলে প্রথম দুটো ঘোষ, পরেরগুলো ঘোষ, তাহলে 1 নাম্বার পরিচয় পেয়ে গেলাম, সে ঘোষ। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটু বের করব, সেটা হলো স্বাভাবিকভাবেই যে কত নম্বরে যাচ্ছে, প্রথমটা হচ্ছে প্রথম দুইটা অঘোষ, পরের কি ঘোষ, ঘোষে চলে গেল। তার 3 নাম্বার বর্ণটা, তার 3 নাম্বার হলে 1 3 অল্প প্রাণ, তাহলে কি হবে সেটা, ঘোষ ঘোষ কি অল্প প্রাণ বর্ণ, ঘোষ অল্প প্রাণ বর্ণ। আমরা একটু দেখি তাহলে কি আছে, ওটা কি ঘোষ, আবার কি 3 নাম্বার হচ্ছে কি অল্প প্রাণ বর্ণ। তাহলে আমাদের এই প্রশ্নটা এখান থেকে যদি এই টাইপের প্রশ্ন আসে, আশা করি যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসলেও আমরা অ্যানসার করতে পারবো। প্রত্যেকটা বিষয় যদি এইভাবে টেকনিক আকারে, সহজ আকারে আমরা শিখে নিতে পারি, তাহলে দেখা যাবে কি, মানে খুব দ্রুত সিলেবাস শেষ হবে এবং হচ্ছে এখান থেকে সহজেই মানে অ্যানসার করতে পারবো আমরা। তো যাই হোক, এখন আমরা যাব অক্ষরে। আর যাই হোক, আমি একটু মানে আশাহতই হচ্ছি যে ফেসবুকে যেখানে লাইভের মধ্যে কিছু কমেন্ট দেখে, তো মানে এই টাইপের কমেন্ট গুলো মানে গল্পগুজব হচ্ছে আর কি, দেখতেছি হচ্ছে বন্ধু বান্ধব খুঁজে গল্পগুজব হচ্ছে। মানে আসলে একটা জিনিস বলি, সবাই কিন্তু চান্স পাবে না, পাওয়ার মতো হয়তো সুবিধা পাবে না, কারণ কেননা ওই যে কথাগুলো শুনবে না। বেশি পণ্ডিতি করলে যেটা হবে সেটা হয়তো পরে আস্তে আস্তে টের পাবে। যাদের চান্স পাওয়ার ইচ্ছা আছে তারা মানে কথাগুলো শুনে এবং এই অনুযায়ী পড়ার চেষ্টা করবে। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। আমি এমনকি ধরে নিচ্ছি যে তোমরা ভালো জায়গায় একটা ভালো পজিশনে চান্স পাবে, এটা নিশ্চিত। তো যাই হোক, তো আর যারা শুনবে না, এখানে তো আমাদের জোর করে শোনানোর মতো ব্যবস্থা করা যাবে না।
এটা হলো বড় বিষয়, ঠিক আছে? ক্লাসে থাকলে সেখানে জোর করে আমরা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু সেটা হয়তো হবে না। আর যাদের ইচ্ছা তারাই মূলত ভালো করে শুনবে এবং সেই অনুযায়ী ক্লাস করবে। আচ্ছা, তো এখন আমরা যাই হচ্ছে পরের আরেকটা টপিক, সেটা হলো এরকম আমরা প্রত্যেকটা এই বিষয়গুলো আবারও পড়বো ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে পড়বো, কোনো সমস্যা নাই। তো বিষয়টা হলো যে জাস্ট আজকে একটু প্রাথমিক আলোচনায় আমরা যাচ্ছি। এরকম যেমন একটা বিষয় আসে যে অক্ষর আসে পরীক্ষা। তো অক্ষর আসলে অক্ষর বের করবো কিভাবে? অক্ষর বের করার বিভিন্ন টেকনিক তোমরা জানো। যেমন অক্ষরে এরকম যদি বলা হয় যে অক্ষর, এটার একটা সংজ্ঞা আছে, ফর্মাল সংজ্ঞা। ফর্মাল সংজ্ঞা কি? এটা হলো নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। কি বলে? অক্ষর। এখন আমরা অর্থাৎ সিলেবল, বিষয়টা হচ্ছে সিলেবল। সিলেবল যদি ভাঙতে পারি, ইংলিশ ভাঙতে হলে বাংলা ভাঙতে পারি, এটা হলো সহজ কথা। এখন কোন কোন সময় আমরা ভাঙতে পারি না, তখন না বিপদে পড়ে যাই। নরমালি সিলেবল ভাঙতে পারি না এমন খুব সংখ্যায় খুব কমই আসি, তবে কোনো কোনো ক্ষেত্রে বিপদে পড়ে যায়, আর এগুলোই সাধারণত পরীক্ষায় চলে আসে। যেমন এটা হলো মানে ফর্মাল সংজ্ঞা। এই সংজ্ঞাতে যদি না বুঝতে পারো, সেই ক্ষেত্রে আমরা সহজে যাব, অন্য টেকনিকে যাব। অর্থাৎ সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল বাঁকা করে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন এটা হলো ফর্মাল বইয়ের কথা। তো এইভাবে এটাকে আমরা কি বলি? অক্ষর বলি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় তাকে মানে অক্ষর বলে। এইটার মানে হচ্ছে, যেমন এইটা যদি আমরা উচ্চারণ করি, তাহলে স্বাভাবিকভাবে নরমালি আমরা একটু বলছি এরকম হবে অক্ষর, এরকম তো। যাই হোক, আমরা ধাপে উচ্চারণ করতেছি, শুদ্ধ উচ্চারণ এটা না, কিন্তু ধাপে, কত ধাপে উচ্চারণ করলাম, তাহলে এটাই হয়ে যাবে কি? এটাকে আমরা কি বলছি? মানে অক্ষরে, অক্ষর শব্দে অক্ষর আছে দুইটা অক্ষর, ঠিক আছে? অক্ষর শব্দে অক্ষর কয়টা? দুইটা। যদিও ক্ষীয় থাকার কারণে এটা ও হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এটা আমাদের ওই উদাহরণ না, আমরা যাচ্ছি যে এটার মধ্যে কত ধাপে উচ্চারণ করব এই বিষয়টা খেয়াল করো। বাইরে আমরা এখানে একটু লিখলাম, যেমন ধরো, ঠিক আছে, যে কলম, কলম কত ধাপে উচ্চারণ করতেছি? কয়টা অক্ষর আছে? কত ধাপে উচ্চারণ করতেছি, কতটা সিলেবল উচ্চারণ করতেছি, ততটাই অক্ষর, ঠিক আছে? এখন আমরা কি বলবো? দোকানে যাই যে কি বলি? কলম, মানে কলম বলি কি? কলম, একটা ক লম, এরকম। কিন্তু এখানে কিন্তু যদি বলো এরকম ক কি লম, এইভাবে কিন্তু উচ্চারণ করি, ক লম, ঠিক আছে? তাহলে কয় ধাপে হলো? দুই ধাপে হয়ে যাচ্ছে। এইখানে একটা প্রবলেম হয়, অনেক জায়গায় আমরা বলি যে যতটা স্বর আছে ততটাই অক্ষর। আসলে স্বরটা কিন্তু এখানে আছে, কিন্তু দেখা যায় না, কেননা ব্যঞ্জনের সাথে স্বরটা মিশে থাকে। মিশে থাকলে যেটা হয়, আমরা বিপদে পড়ে যাই। যার কারণে কিন্তু আমরা অন্য টেকনিকে যাই। অন্য টেকনিকটা কি আমি একটু বলছি। যেখানে বলা হচ্ছে কলম, এখানে বলা হচ্ছে যতটা স্বর ততটাই অক্ষর। এখানে স্বর কই? আছে, কিন্তু কিসের সাথে? এই ব্যঞ্জনের সাথে। কারণ ব্যঞ্জন কখনো স্বরের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, যার ফলে এখানে একটা স্বর রয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা খুঁজে পাচ্ছি না। কেননা আমাদের স্বরের যে কার চিহ্ন যদি বলি আমরা, আমাদের স্বরবর্ণ আছে 11টি, কিন্তু কার চিহ্ন আছে 10টা। সমস্যা তো ওই এক জায়গায়, প্রত্যেকটার দেখা যায়। যদি হ্রস্বই না থাকে, এই কার থাকে। যদি দীর্ঘই না থাকে, এই কার থাকে। যদি হ্রস্বও না থাকে, এইটা থাকে। দীর্ঘও না থাকে, এইটা থাকে। কিন্তু এই অ যদি না থাকে, সে আর কারটা দিয়ে যেতে পারে না, কারণ তার কি নাই? কার চিহ্ন নাই। এই অ এর কারণে আমরা বিপদে পড়ে যাই। ওটাই আরেকটা বর্ণের সাথে লুকিয়ে থাকে, কিন্তু ধরা দেয় না। এই ধরা না দেওয়ার জন্য তাকে আমরা খুঁজে বের করব। সেটা কি টেকনিকে বলি? অন্য একটা টেকনিক বলবো, সেটা হলো এরকম। টেকনিকটা হচ্ছে যে বাংলিশ যে ল্যাঙ্গুয়েজ, বাংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে নরমালি আমরা ফেসবুকে, মেসেঞ্জারে লিখি কিরকম? আমি খাবো না, আমি যাব না,
ঠিক আছে, কিন্তু এটাকে আবার যে আমার খুব ক্ষুধা লাগছে, ঠিক আছে, এরকম বলি। তো এই যে বিষয়গুলো কিন্তু সেটা কিভাবে লিখি, কি আমার শরীর খারাপ, কি শো, বা যেহেতু তালব্য বসো সেক্ষেত্রে এটা লিখতে পারো শরীর, কি খারাপ, খারাপ, এই তো এইভাবে লিখি, তাহলে শরীর খারাপ, ঠিক আছে। কিন্তু বা বলা হয় এরকম কেমন, ঠিক আছে, এরকম বলা হয়। কিন্তু এইখানটা আবার সংক্ষিপ্ত করতে গেলে কিন্তু বিপদ। এটা হলো নরমাল হচ্ছে কি বাংলিশ, যেটা লেখাটা হচ্ছে বাংলা কিন্তু টাইপ করতেছি কি দিয়ে, ইংরেজি দিয়ে। এইটা করার পরে যতটা ভাওয়েল পাবো ততটাই অক্ষর। তার প্রমাণ আমরা দিই, একটু আগে কলম লিখছিলাম আমরা, কলম আমরা কত ধাপে উচ্চারণ করব, কতটা স্বর আছে এটা আমরা বুঝতে পারি নাই কেন, এখানে একটু বলি। সেটা হচ্ছে এরকম লিখে দিই ক লম, ভাওয়েল কয়টা পাচ্ছি, একটা দুইটা, অক্ষর হবে দুইটা, কলম। এই যে আমি যেটা বলছিলাম, এই অটা লুকিয়ে থাকে কিন্তু ওটা লুকিয়ে থাকতে পারে না, এটা কি ধরা দেয়, এটা হলো মূলত বিষয়। তো এখানে এরকম শরীর, এই যেখানে এটার জন্য কিন্তু আমরা বুঝতে পারি নাই, এর আই এটা ছিল, যদি আমরা এটা লিখি শরীর, তাহলে একটা স্বর কিন্তু আমরা এখানে পাচ্ছি। কিন্তু যখন ইংলিশে লিখলাম এই যে আরেকটা স্বর, তালব্যস্বর সাথে একটা অ আছে, এইটাও ধরা দিল। তাহলে শরীর শব্দে অক্ষর হচ্ছে দুইটা, এই শরীর শব্দে অক্ষর দুইটা, খারাপ শব্দে অক্ষর হচ্ছে কয়টা, দুইটা। কারণ খারাপে বোঝা যায়, কেননা আকার আছে দুইটা, কি খারাপ, অর্থাৎ যেটার কার চিহ্ন, যেমন এই যে আকার আছে, এই আকার আছে, তাহলে স্বর যতগুলো স্বর থাকবে ততটাই অক্ষর। কিন্তু যখন কোনো শব্দে ধরা পড়বে না, তখন আমাদের কি বিপদ হবে, তখন তো বিপদ হবে কি ইংলিশে লিখতে হবে। ইংলিশ কি, এটা বাংলিশ যেটাকে বলি, ঠিক আছে, বাংলিশে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, বাংলিশে লিখলে আমরা একটু বলি কিভাবে আসে, আর একটু বলে নেই, প্রত্যেকটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি, সহজ হয়। যেমন বলা হলো বিশ্ববিদ্যালয়, কি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এখানে অক্ষর কয়টা আসলো, সমাবর্তন, অক্ষর কয়টা, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা তারপর আসি যদি এরকম কলম, একটু আগে যেটা লিখলাম কলম, অক্ষর কয়টা, ঠিক আছে। লাস্ট আমরা লিখলাম আই, অক্ষর কয়টা। একটু প্রবলেম যেহেতু হয় সেই জন্য এই বিষয়গুলো লিখলাম। এখন এইটা কত ধাপে উচ্চারণ করি, যদি এরকম করে না পারি, কিরকম, যেমন বিশ্ববিদ্যালয়টাকে যদি ভাঙি, আমরা লিখলাম এরকম বিশ্ব বিদ্যালয়, তাহলে কত হলো, 1 2 3 4 5, তাহলে অক্ষর কয়টা হবে, 5টা। এইভাবে যদি ভাঙতে না পারি, এটা আসলে কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমি বিকল্প ব্যবস্থা বলছি কি, বাংলিশ লিখতে, অর্থাৎ এটাকে বিশ্ববিদ্যালয় লিখবো, আমার ইউনিভার্সিটি লেখা যাবে না, সমাবর্তনই লিখতে হবে। আবার কি লেখা যাবে না, কনভোকেশন লেখা যাবে না, কলমে লিখতে হবে, পেন লেখা যাবে না, ভাই লিখতে হবে, ব্রাদার লেখা যাবে না, ঠিক আছে। অর্থাৎ যা আছে তাই লিখতে হবে, এবং সেটা হচ্ছে সহজ ভাষায় লিখে যাইতে হবে। কারণ নাম উল্টাপাল্টা আছে, উল্টাপাল্টা কিরকম, যেমন বলা হয় এরকম, আমি বললাম কি খালেক, কিন্তু কখনো কখনো এই নামগুলো এরকম হয়, কে এইচ এ খা, এল ই কিউ ইউ ই, দরকার নাই তো এগুলো লেখা, খালেকি, কে এইচ এ খা, এল ই কিউ ইউ ই, তার নাম সে লিখে, কিন্তু আমার দরকার হচ্ছে কি, আমার অক্ষর বের করা, খালেক শব্দের অক্ষর কয়টা, তাহলে আমি কিভাবে লিখবো, খালেক, এল ই কে খালেক, হয়েছে কিনা, খালেক, কে এইচ এ খা, এল ই কে খালেক, ভাওয়াল পাচ্ছে কয়টা, দুইটা, অক্ষর দুইটা, শেষ। কিন্তু কিউ ইউ ই এগুলো দরকার নাই, কেন দরকার নাই, কারণ এর কোনো মানে কি বলে গ্রামাটিক্যাল কোনো ঠিক মানে কে আছে কিনা সেটা আমি জানি না। তো এখানে আমাদের অক্ষর বের করার জন্য নরমালি লিখে গেলে যা আসে সেটাই লিখতে হবে, এত শুদ্ধ করে যে লিখতে হবে এমন না। যেমন এটা যদি আমরা বলি বিশ্ববিদ্যালয়, তাহলে কি দাঁড়াবে, বিআইএস, বিশ্ব, যেহেতু তালব্য শ এখানে আমরা এস এইচ দিতে পারি, বিশ্ব, ঠিক আছে, বিশ্ব, পরে বিআইডি, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। তাহলে কি হলো, অক্ষর কয়টা আছে, 1 মানে ভাওয়াল কয়টা, 1 2 3 4 5, এই অক্ষর 5টি, বিশ্ববিদ্যালয় অক্ষর কয়টা, 5টি। যদি আমরা আবার ভাঙি সিলেবল ভাঙি, বিশ্ববিদ্যালয়,
ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো 20 শো বিদ্যালয়। এখন প্রশ্ন হয়, কেউ কেউ বলবে যে আমি ওয়াই না দিয়ে এখানে আই দিই, হোক কোনো সমস্যা নেই। এখন তো দুইটা ভাওয়াল একসাথে হয়ে গেছে, তাহলে অক্ষর কি 6টা হবে? না। কেন হবে না? দুইটা ভাওয়াল একসাথে থাকলে অক্ষর একটাই হয়। দুইটা ভাওয়াল একসাথে থাকলে অক্ষর কয়টা হয়? একটাই হয়। কারণ আমরা ওই যে বলছিলাম যৌগিক স্বর, যৌগিক হয়ে গেছে, দুইটা মিলে একটা হয়ে গেলে যৌগিক হয়ে গেল। আচ্ছা, এই যে তার প্রমাণটা আমরা এখানে দিচ্ছি, ভাই। যখন আমরা লিখবো, কেউ কেউ এইভাবে লেখে ভাই, ঠিক আছে? আবার কেউ কেউ লেখে কি ভাই। কিন্তু কেউ যদি এরকম লেখে ভাই, এটা কিন্তু ভুল হইলো। কেননা আমি যদি ভাই না পড়ে আমরা বললাম ভি, ভি, ঠিক আছে না? ভি হইছে না? অবশ্যই এটা কিন্তু হয় নাই। কেননা এই যে কেউ আসেন লেখেন কেমন, কেমন লেখে এরকম কে এম এন কেমন, এটা কিন্তু হবে না। আমি বলছি যে যা আছে এত সংক্ষিপ্ত রূপে যাওয়া যাবে না, অর্থাৎ যা আছে সেইভাবে লিখতে হবে, ঠিক আছে? সংক্ষেপে লেখার কোনো সুযোগ নাই। তো লিখতে হবে ভাই। তাহলে কি বলছিলাম, দুইটা ভাওয়াল একসাথে থাকলে অক্ষর কয়টা? একটা। দুইটা ভাওয়াল একসাথে আছে কিনা? দুইটা ভাওয়াল একসাথে আছে কিনা? দুইটা ভাওয়াল একসাথে থাকলে ভাই শব্দে অক্ষর কয়টা হবে? একটাই হবে। অর্থাৎ দুইটা ভাওয়াল একসাথে থাকলে অক্ষর একটাই হয়। কিন্তু আমরা দেখি কিছু কিছু স্টাইলিস্ট ল্যাঙ্গুয়েজ আছে, বলে ভাইয়া, ভাই না বলে কি ভাইয়া। তো ভাইয়া যে বললো, এই যে মাঝখানে ওয়াই চলে আসার কারণে দুইটা আলাদা হবে, তখন কিন্তু অক্ষর দুইটা হয়ে যাবে। অর্থাৎ দুইটা ভাওয়েল পাশাপাশি বসলে সেটা অক্ষর হবে একটা। দুইটা ভাওয়েল যদি মাঝখানে আবার কি আসে, কনসোনেন্ট চলে আসে বা ব্যঞ্জন চলে আসে, তাহলে অক্ষর হয়ে যাবে দুইটা। তাহলে এখানে লয় ওয়াই দিলেও আমাদের একটা অক্ষর পাচ্ছি। যদি কেউ বলে যে না আমি ওয়াই দিব না, না দিয়ে দিব আই দিব, লয় দিলাম, লয় দিলে কি হলো, দুইটা ভাওয়েল একসাথে হয়ে গেল, সেই একই কথা, যেই লাও সেই কদু। অর্থাৎ কি অক্ষর এখানে একটা, তাহলে পাঁচটা। এখানে কি ভাই শব্দে দুইটা ভাওয়েল পাশাপাশি আছে, তারপরেও কি একটা। কেন? দুইটা ভাওয়েল একসাথে থাকলে অক্ষর কয়টা হয়? একটা। কিন্তু যদি মাঝখানে কোনো কিছু চলে আসে ভাইয়া, তাহলে এখানে কিন্তু দুইটা হবে, ঠিক আছে? আর যদি এটা না থেকে এরকম থাকে ভাই, তাহলে অক্ষর একটা। অক্ষর কয়টা? একটা। তাহলে এখন এটাকে যদি আমরা বলি কলম, কিন্তু কেউ যদি আবার পেন লিখে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ, পেন লেখা যাবে না। কি লেখা যাবে না? পেন লেখা যাবে না, লিখতে হবে কলম, কলমই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি কলম লিখি কি হবে? ক লম। তাহলে ভাওয়াল কয়টা? দুইটা ভাওয়াল, দুইটা অক্ষর। তাহলে সমাবর্তন যদি আমরা লিখি, তাহলে সমাবর্তন অক্ষর কয়টা? কয়টা আসে একটু যদি বলি, কি হবে? স মা বর তন, সমাবর্তন। হ্যাঁ, তাহলে কি হলো? স মা বর তন, 1 2 3 4। অক্ষর কয়টা? 4। অক্ষর কয়টা? 4টা, ঠিক আছে? কি স মা বর তন। এই তো যাই হোক, এটা গেল। এখন যদি আমরা এখানে আরেকটা বিষয় বলি, কিরকম যে কেউ যদি বলে আমি ও দিব না আমি এ দিব, দিতে পারে, কোনো সমস্যা নাই, একটু চেঞ্জ হতেই পারে। কিন্তু ভাওয়েল যে ভাওয়েলই আসবে, ভাওয়েল যে কখনো কনসিডার হবে না। কেউ বললো আমি লিখলাম শামা বার তান, লেখার কোনো সমস্যা নেই, শামা বার তান। কিন্তু এখানে আমি কি করছি, এ ও বাদ দিয়ে এ দিছি, এখানে ও বাদ দিয়ে দিলাম। যাই হোক, শামা বার তান একই কথা। ভাওয়াল কয়টা পাচ্ছি? 4টা। অক্ষর কি এখানে? 4টা। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের একটা সিস্টেম। এটা হলো সহজ ভাবে, সহজে মানে কি বলে, পরীক্ষায় আসলে এই অ্যানসার গুলো আমরা করতে পারি এইভাবে। তো যাই হোক, যেভাবে আমরা সহজে এই বিষয়গুলো নিতে পারবো সেইভাবে আমরা মূলত ক্লাসে করবো আর কি। অন্যথায় আসলে কি বলে অনেক বিপদে পড়ে যাবো। কারণ পরীক্ষায় আসলে এটা সবাই আশা করি পারবে, তেমন কোনো সমস্যা হবে না। এরকম সহজ ভাবে আমরা প্রত্যেকটা টপিকসে আলোচনায় যাব। তো তেমন কোনো আশা করি যে গ্রামাটিক্যালস কোনো সমস্যা থাকবে না। এবং সাহিত্য পাঠে যে ডিরেকশন আমি দিলাম, এই ডিরেকশন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো, তাহলে আমার মনে হয় যে খুব একটা সমস্যা তোমাদের হবে না। তো যাই হোক, এরপরে বিভিন্ন বলি আমরা যে ধ্বনির পরিবর্তন, একটু প্রত্যেকটা একটু একটু কথা বলি। ধ্বনির পরিবর্তন আছে অনেক টপিকস, তবে সবগুলো টপিকস আমরা ধীরে ধীরে করবো। আর আমাদের হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনি কি? মানুষের যে আওয়াজটা বের হয় মুখ থেকে, যে আওয়াজ, এই আওয়াজের পরিবর্তন। অর্থাৎ ধ্বনির পরিবর্তন বললে কি হবে, সেটা আওয়াজের পরিবর্তন, ঠিক আছে? শুধু কি হবে? আওয়াজের পরিবর্তন, অর্থের কিন্তু পরিবর্তন না। যেমন ধ্বনির পরিবর্তন এরকম হয়, লাল
থেকে তোমরা নবম দশম শ্রেণীর বইটাতে বা আমাদের লেকচার শিটেও পাবা, পারাবার বইতেও পাবা, সমস্যা নাই। লাল থেকে হয়ে গেছে নাল। এটা কিন্তু ধ্বনির পরিবর্তন হয়েছে, কেননা লাল মানুষের আঞ্চলিকতা বলি বা হচ্ছে উচ্চারণের সমস্যা থাকে বা জিহ্বাগত ত্রুটি, জিহ্বার মানে গঠনগত ত্রুটি থাকার কারণে অনেক মানুষ এটা উচ্চারণ করতে পারে না। কারণ কি, ওই যে সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক জায়গায় দেখবা যে যুক্ত বর্ণগুলো উচ্চারণ করতে পারে না। প্লাস প্লাস না বলে বলছে প্লাস, ঠিক আছে? কিন্তু অর্থ কি চেঞ্জ হয়ে গেল? না, অর্থ কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু ঘটনা হচ্ছে অনেক সময় এরকম দেখি আমরা যে এটাকে লাল থেকে বলতেছে চাল। যদি এরকম আসে এটাকে ধ্বনি পরিবর্তন হবে না। লাল যা চাল কি তাই? আচ্ছা, প্লাস আর প্লাস কিন্তু সেম। যদি বলা হয় উলাস, উলাস কি এক হয়ে গেল? না, উলাস এক হবে না। অর্থাৎ ধ্বনির পরিবর্তন হচ্ছে কি বলে আওয়াজের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। কেউ কেউ এরকম বলবে, হয়তো স্বাভাবিকভাবে এরকম বলতে পারে লাকড়ি আর হচ্ছে লার্কি, লাকড়ি আর লার্কি। যদিও দেখতে গেলে হয়তো বলে যে হ্যাঁ একই রকম, কিন্তু আসলে অর্থগত পরিবর্তন হওয়ার কারণে এটা হয় না। হয় না। স্বাভাবিকভাবে কিরকম, লাকড়ি থেকে লার্কি। লাকড়ি হচ্ছে যে মানে কি, যেটা দিয়ে রান্না বান্না করি আর কি, জ্বালানির হিসাবে কাজ করি আর কি। যাই হোক, এটা লার্কি হচ্ছে আর মেয়ে কি বোঝায়। তাহলে দুইটার মধ্যে অর্থগত সমস্যা তৈরি হয়ে গেছে। যদিও এটা ধ্বনি বিপর্যয়ের একটা নিয়মের মধ্যে পড়ে যায়, যে শব্দ মধ্যস্থ ব্যঞ্জনগুলো স্থান পরিবর্তন করলেই হয়। স্থান পরিবর্তন কিরকম হয়েছে, এখানে ক ছিল, মাঝখানে ক চলে গেছে শেষে, র ছিল কোথায় শেষে, এখানে চলে আসছে মাঝখানে। শব্দ মধ্যস্থ শব্দগুলো স্থান পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। কিন্তু এইটা হয় নাই, কেন হয় নাই? কারণ অর্থগত পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি একটু বলছি কি, অর্থগত পরিবর্তন হবে না, ঠিক আছে? অর্থগত পরিবর্তন হবে না। কি হলো? ধ্বনির পরিবর্তন মানে কি, আওয়াজের পরিবর্তন, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এরকম হবে, টিচার থেকে হয়ে গেল ধরেন এরকম, ধরো চিটার। হিসাবগুলোতে এটাও হয়, টিচার আর চিটার কি এক জিনিস নাকি? হবে না। কারণ কি, এই যে এটাও কিন্তু ওই টাইপ হয়েছে, অর্থের চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা ধ্বনির পরিবর্তন হবে না। তাহলে আমাদের কাজগুলো হবে এরকম, যে ধ্বনির পরিবর্তন কি, আওয়াজের পরিবর্তন, ঠিক আছে, কিন্তু অর্থের পরিবর্তন নয়। তো এখানে আমরা বেশ কিছু উদাহরণে যদি যাই, দু চারটা উদাহরণ আমরা বলি। যেমন বলা হচ্ছে দুটা সমবর্ণের একটার পরিবর্তনকে বলা হয় বিষমবিভাগ। দুটি সমবর্ণ, দুইটা সমবর্ণ মানে কি একই রকম বর্ণ, এই যে দুইটা কি একই রকম বর্ণ আছে, একটার পরিবর্তন হয়ে গেলে তার নাম বলবো বিষমবিভাগ। এখন একটার পরিবর্তন যদি আমরা করলাম এরকম শরীর থেকে শরীর, ঠিক আছে? আচ্ছা, যদি একটার পরিবর্তন করে আমরা আগেরটা না করে পরেরটা করলাম, তাহলে কি দাঁড়ালো? দেখো তাহলে কি, শরীর। তাহলে শরীর, এখন ঘটনা হচ্ছে, হ্যাঁ ঘটনা তো তাই ঘটেছিলাম, দুইটা কি সমবর্ণের একটা পরিবর্তন করছি, আমরা কি করছি, পরেরটা ঠিক রাখছি, মাঝখানেরটা চেঞ্জ করে দিয়েছি। এখন এই শরীর দ্বারা কি শরীর বোঝা যায়? তাহলে তো এটাও ধ্বনির পরিবর্তন হইতো, এটাও কিন্তু ধ্বনির পরিবর্তন হয় নাই প্রথমটা, কারণ আমরা শরীর আর শরীর কি একই ভাবে করি। কেউ শরীর বলতে পারি না, না বললে আমরা কি বলি, শরীর শরীর বলি, ঠিক আছে? কেউ জরুরি বলতে পারি না, বলি জরুরি, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? তাহলে তো আমরা এইটাও তো চেঞ্জ করতে পারতাম, পারি নাই। কেন পারি নাই? কারণ অর্থগত বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে যায়, বা এটার কোনো শব্দই হয় না। তো যার কারণে আমাদের কি করতে হবে, এই দুইটা সমবর্ণের একটা পরিবর্তন আমরা করব, বাট একটু খেয়াল রাখতে হবে যাতে করে কোনটায় আমার অর্থটা ঠিক থাকে সেটা আমরা ইয়া করব। তাহলে কি দাঁড়ালো, দুইটা সমবর্ণের একটা পরিবর্তনকে বলা হয় কি, বিষমীভবন। কি, বিষমীভবন। এটা হলো একটা সিস্টেম। হ্যাঁ, তো এই ধ্বনির পরিবর্তনের অসংখ্য উদাহরণ আছে, আমরা আস্তে আস্তে এগুলা নিয়ে কথা বলবো। তো যাই হোক, এরপর আসি আমরা যদি ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? আচ্ছা, আমরা যাব ধ্বনি বিপর্যয়ে। ধ্বনি বিপর্যয়, এখানে বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় কিভাবে হচ্ছে, অর্থাৎ স্থান পরিবর্তন করবে। যেমন আছে লাফ, নতুন কোনো কিছু আসবে না, অর্থাৎ এইটা আগে চলে যাবে, এটা পরে চলে যাবে, অর্থাৎ
শব্দ মধ্যস্থ বর্ণগুলো স্থান পরিবর্তনকে আমরা কি বলছি? শব্দ মধ্যস্থ বর্ণগুলোর স্থান পরিবর্তনকে বলা হচ্ছে কি? শব্দ কি বর্ণের স্থান পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। হয়ে গেল কি? ফাল। লাফ থেকে হয়ে গেছে কি? ফাল। ঠিক আছে, এখন আমরা কিন্তু নতুন বর্ণ এখানে নিয়ে আসছি, এটা আসে না, কিন্তু অর্থেরও কি চেঞ্জ হয় নাই। যেমন আমরা রিকশা, এটা আমরা বলি কি? রিস্কা। রিস্কা। ঠিক আছে, তাহলে এইভাবে মূলত অনেক মানে আমরা প্রতিনিয়ত ধ্বনি বিপর্যয় ঘটাচ্ছি। অনেকের চোখে ধরা পড়ে, কি কানে ধরা পড়ে, কানে শুনি আমরা, কিন্তু এরকম চিন্তা ভাবনা আমাদের হয় না। লাফ থেকে হয়ে গেছে ফাল, রিকশা থেকে রিস্কা। এটা হলো কি? শব্দ মধ্যস্থ বর্ণগুলো স্থান পরিবর্তন, কিন্তু অর্থের কিন্তু চেঞ্জ হয় না। আমি বারবার বলার চেষ্টা করছি কি অর্থের চেঞ্জ হবে না। ঠিক আছে, শব্দ মধ্যস্থ বর্ণগুলো স্থান পরিবর্তন করাকে বলা হচ্ছে কি? ধ্বনি বিপর্যয়। তো অনেক শব্দ আছে যেগুলো স্থান পরিবর্তন করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, বা যেটা প্রথমে যেটা ছিল সেটার অর্থ বোঝা যাচ্ছে না, তাহলে সেটা ধ্বনি পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে মূলত আমাদের উদাহরণগুলো আসবে। তো এখন এই ধ্বনি বিপর্যয়গুলো, তো আরো উদাহরণ আমরা পাবো। অনেক বিষয় এখানে আছে, যেমন হলো ধ্বনি বিপর্যয়ের মধ্যে আছে স্বরাগম, কি বলে, ধ্বনি পরিবর্তনের মধ্যে স্বরাগম আছে, স্বরসংগতি আছে, ঠিক আছে, ব্যঞ্জনচ্যুতি আছে, ঠিক আছে, তারপর ব্যঞ্জন দ্বিত্ব আছে, অভিশ্রুতি আছে। এই সমস্ত ক্লাসে আমরা প্রত্যেকটাই টেকনিক্যালি পড়ার চেষ্টা করব, যাতে করে সহজেই মনে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যেটা হলো যুক্ত বর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমরা যুক্ত বর্ণ, অনেকেই কিসের সাথে কি যুক্ত হচ্ছে বা যুক্ত বর্ণের বিষয়টা কি, এটাই আমরা বুঝি না কেন। যেমন ধরো হলো এখানে বলা হচ্ছে এখানে কি আছে। বেশিরভাগ আমি যতদিন বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি বা ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছি এটা কি, তো যাই হোক অনেকেই পারবে, বাকিরা হয়তো পারবে না। এটা হচ্ছে বেশিরভাগ এটা বলবে, আর কম সংখ্যক এটা বলবে। আচ্ছা, এটা আসলে দেখা যাচ্ছে হ, কিন্তু আসলে এটা হ না, এটা তো কি? থ। কেননা আমরা যদি এরকম বলি না যে অবস্থা, তাহলে যদি হ হইতো তাহলে বলতাম তো অবস্থা, কি অবস্থা, কিন্তু না, দেখা যাচ্ছে এটা, কিন্তু কম্পিউটারের সমস্যাটা, এটা যখন নিচে লিখি তখন এই দাগটুকু আসে না, অবস্থা এটুকু না এসে এটা কি হয় এর মতো হয়ে যায়। আসলে হ নিচে এটা হয় না, তাহলে এটা কি হবে? এটা ভুল। এটা কি হবে? থ। দোষের সাথে কি আছে? থ আছে। ঠিক আছে, বা যুক্ত বর্ণে এর সাথে কি আছে, দেখা যায় কিরকম আর হচ্ছে কিরকম। হচ্ছে কি এরকম, আর দেখা যাচ্ছে এটা ইওর মতো। আসলে হবে কি? মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন। ঠিক আছে, কৃষ্ণ। কেননা আমরা যখন এটা নিয়ে একটা শব্দ লিখবো তখন কিন্তু স্পষ্ট হয়ে যাবে। কিরকম? বলা হচ্ছে কৃষ্ণ। যদি আমরা ইও ধরতাম তাহলে আমাকে বলতে হতো কৃষ, বলতে হতো কি? কৃষ, বলতে হতো কৃষ। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা এটা বলছি একটু খেয়াল করলে বুঝতে পারবো। যদি আমরা এরকম উচ্চারণ করি কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এইটা তো মূর্ধন্য স আমরা বুঝতে পারি না? এটা কি? মূর্ধন্য স বুঝতে পারি। এখন মূর্ধন্য স এর উপরে যে নটা হবে নত্ব সত্য বিধান অনুসারে, সেটা কি হয়? মূর্ধন্য হয়। এটা নটা আমরা উচ্চারণের জন্য লিখছি, এটা কিন্তু মূর্ধন্য স এর উপরে যে নটা হবে সেটা কি? মূর্ধন্য। তাহলে যদি আমরা এটাকে ইও ধরতাম তাহলে উচ্চারণ করতে হতো কৃষ, কিন্তু আমরা কৃষ বলছি না, আমরা বলছি কি? কৃষ্ণ। তার মানে 100% শিওর এটা ন। সেটা কোন ন এটা পরে দেখা যাবে। এর আগের অবস্থান কি আছে? কি? মূর্ধন্য স। মূর্ধন্য স এর পরে যে নটা হবে সেটা মূর্ধন্য হবে, দন্তন্য হয়। তাহলে এখানে যুক্ত হয়ে যাচ্ছে কি? মূর্ধন্য স প্লাস কি? মূর্ধন্য। এই যে এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, তো এই বিষয়গুলো আমরা স্বাভাবিকভাবে শিখে নিব। যুক্ত বর্ণগুলো আমাদের লেকচার শিটেও আছে, তারপরে বইটাতেও আছে, বরাবর বইটাতে। পাশাপাশি হচ্ছে আমাদের যদি বোর্ড ব্যাকরণ বই, নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ বই, এইটার মধ্যেও সুন্দর করে দেওয়া আছে। এগুলো ভালো করে শিখতে হবে, না হলে বিপদ হয়ে যাবে। যেমন এখানে কি আছে বা এটার সাথে কি আছে, এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না, অনেক সমস্যা হয় আমাদের। তো এই বিষয়গুলো আমাদের একটু সলভ করে নিতে হবে। ওকে, তো যাই হোক এখানে কি আছে? অ প্লাস কি? পিঠে থাকলে দন্ত ন, আর নিচে থাকলে এটা মূর্ধন্য।
পিঠে থাকলে, ঠিক আছে, পিঠে থাকলে কি কি দাঁড়াচ্ছে বললাম কি, হয়ের পিঠে থাকলে দন্ত ন, আর হয়ের যে নিচে থাকলে সেটা কি হবে মূর্ধন্য। মনে রাখতে হবে, কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর আসি আমরা, বলা হচ্ছে এরকম যে এটা এইটা, আচ্ছা এটা হলো র এবং কি দীর্ঘ, আর এটা হলো কি হয় পরে কি রিকা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তো দেখা যায় কি এটা এইভাবে দিল, তাহলে এটা কি, আর যদি এটা এইভাবেও দেয়, এটা দিলেও কিন্তু রিকারে, ঠিক আছে। হয়ের সাথে যখন যুক্ত হবে তখন সে কি এটা রিকার, আর এই সাথে যখন এইভাবে আসতেছে তখন সেটা কি দীর্ঘ, ঠিক আছে। বা এইটা এখন এরকম আসে, কিন্তু আসলে প্রকৃত রূপটা যদি আমরা দেখাই তাহলে এরকম হবে, ঠিক আছে, রূপ, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে প্রত্যেকটা আমরা আলোচনায় পরবর্তী যাব, গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করবো, জাস্ট একটু দেখাচ্ছি যে এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, তারপরে আসে উচ্চারণে, এরকম থাকে উচ্চারণে মানে একটা আরেকটা বিষয় বলে নেই যে ইন্টারমিডিয়েট সিলেবাসের যে বিষয়গুলো তোমাদের ছিল এগুলো খুব ভালো করে পড়ে নিও। উচ্চারণ, সমাস ছিল, প্রকৃতি প্রত্যয় ছিল, তারপরে অপপ্রয়োগ ছিল, বানান ছিল, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবার আমি বেশি গুরুত্বপূর্ণ দিব, কারণ যেহেতু এই করোনার কারণে আসলে স্টুডেন্টরাও ওইভাবে প্রিপারেশন নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে যে সিলেবাসে যা ছিল এগুলো থেকে বেশি হয়তো প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, সেগুলো তো তোমাদের পড়ায় আছে, জাস্ট একটু ঝালাই করে। যেমন উচ্চারণের মধ্যে আমরা বললাম এরকম উচ্চারণ আসে, যেমন আসে তোমাদের একটা কবিতার কি বলে গল্পের নামই আছে, আমরা সব সময় এটা বলি আহ্বান, আহ্বান, আহ্বায়ক, ঠিক আছে। বিভিন্ন কমিটি বা যুগ্ম আহ্বায়ক, তারপরে কি বলা হয় কি বলে আহ্বায়ক, এরকম বলা হয়। তো আসলে এটা এখানে উচ্চারণের এক দুইটা নিয়মের আমি কথা বলবো, কারণ এগুলো যেগুলো মানে আজকের ক্লাসে জাস্ট হচ্ছে বোঝাচ্ছে যে এই টাইপের পড়া লাগবে। আচ্ছা, উচ্চারণে এখানে কি আসছে, হয়ের সাথে যখন বফলা যুক্ত হবে, কি হচ্ছে হয়ের সাথে যখন বফলা হয়ে যাবে, হয়ের সাথে বফলা যুক্ত হলে, হয়ের সাথে বফলা যুক্ত হলে হটা হবে, হয়ের জন্য হবে ও অথবা, আর এই ভটা হয়ে যাবে ভ, ঠিক আছে। কি বললাম আমরা, হয়ের সাথে যখন বফলা যুক্ত হবে, হয়ের পরিবর্তে হয়ে যাবে ও বা কি রস, ঠিক আছে। আর ভটা কি হবে ভ হয়ে যাবে, ভটা কি হবে ভ হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে সুন্দর করে লিখি তাহলে হবে আ, আ, ঠিক আছে। তারপরে কি হবে, এই হয়ের জন্য ও, পরে কি এই বয়ের জন্য ভ, পরে যা আছে তাই আও ভান, উচ্চারণটা কি হয়ে যাবে আও ভান, ঠিক আছে। ঠিক একই ভাবে যদি আমরা এরকম বলি, এটা কি হবে তাহলে জি, এই হয়ের জন্য উ বা ও, ওই রস ও বা কি রস ভা, জিউ, আর এই বয়ের জন্য কি ভ, আর আকার আছে আকার, এটা, ঠিক আছে। এইটা থাকলে এটা দিবে, আর যদি এটা না থাকে তখন এটা দিবে। তো যাই হোক, এখন যেটা বললাম যে এইভাবে মূলত উচ্চারণগুলো সাধারণত পরীক্ষায় আসে, যেমন আহ্বান আসছে বিভিন্ন পরীক্ষায়, তারপর হচ্ছে কি জিহ্বা আসছে, কিন্তু আমরা যে জিহ্বা, তারপরে আহ্বান, এই সমস্ত কিছু উচ্চারণ করি। আসলে এই জিনিসগুলো আমরা জানিও না, বুঝিও না, বেশিরভাগ এটা যারা বাংলা, তোমরা তোমাদের ক্লাসে এটা এখন হয়তো পাঠ্য করা হয়েছিল, যার কারণে তোমরা একটু হলেও জানো, কিন্তু বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে এটাকে আহ্বানই বলবে আর কি জিহ্বাই বলবে। তো কখনো এই আহ্বান বা জিহ্বা এটা বলবে না কেন, তারা জানে না এটা যে এরকম হয়। তো যাই হোক, এগুলো অনেক বিষয় তোমাদের পরীক্ষা আসবে, যেটা দেখবে যে তুমি কতটুকু জানো বা তোমার সিলেবাস সম্পর্কে কতটুকু ধারণা আছে। তো টেক্সট বই সম্পর্কে প্রশ্ন করার মানেই হচ্ছে তুমি কতটা মনোযোগী হয়ে টেক্সট বইটা পড়েছিলে, ঠিক আছে। তো যার কারণে এই বিষয়গুলো মনে রাখবে। আচ্ছা, তারপরে যদি আমরা বলি সন্ধির কথা বলি, তাহলে এরকম সন্ধির মধ্যে কি আসে, তো সন্ধিটা সম্পর্কে যদি একটু বলি, সন্ধি শব্দের অর্থ মিলন, অর্থাৎ কি পরস্পর সন্নিহিত দুইটা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। যেমন এরকম আমার একটু বললাম, এক হচ্ছে বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, একটু একটু আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, সন্ধি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটু তোমাদের ধরানোর চেষ্টা করতেছি। সন্ধিটা এই যে কি বলা হচ্ছে সন্নিহিত দুইটা ধ্বনির মিলন হয়,
সন্নিহিত দুইটা ধ্বনি। সন্নিহিত মানে কি, এই আ এর কাছাকাছি আরেকটা কি আছে, আ আছে, এই দুইটা মিলে কি হবে, মিলন হবে। অর্থাৎ এই দুইটার মিলন হয়ে গেলে দুইটা মিলে কি হয়ে যাচ্ছে, বিদ্যালয়। তাহলে সন্ধিটা একটা শব্দের শেষাংশ আরেকটা শব্দের শুরুর অংশ। একটু খেয়াল রাখতে হবে সন্ধিটা কোথায় হয়, একটা মূল শব্দের সন্ধি কোথায় হয়, একটা শব্দের শেষাংশ আর একটা শব্দের শুরুর অংশ। তাহলে সন্ধিটা একটা মূল শব্দের কোন জায়গায় হয়, মাঝখানে। তাহলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সন্ধি মানে সন্ধি যুগে গঠিত শব্দে যদি সন্ধি বিচ্ছেদ করতে বলে, তাহলে আমাদের সবসময় এই সাইডে অর্থাৎ শুরুতে বা শেষে দেখলে হবে না, আমরা দেখতে হবে শব্দটার মাঝখানে কি, ওই জায়গাটা ভাঙার চেষ্টা করতে হবে। ভাঙলে দুইটার আলাদা আলাদা একটা অংশ পাবো, যেটা আমার কাছে পরিচিত মনে হবে, শব্দটা জানি চিনি এরকম মনে হবে, এটা বা এই শব্দটার অর্থ আছে এরকম মনে হবে। বেশিরভাগ শব্দে এক দুইটা হয়তো এরকম মিলবে না, বাকিগুলো বেশিরভাগই কি হবে, মিলে যাবে। তাহলে একটা শব্দের শুরুর অংশ, শেষের অংশ আর একটা শুরুর অংশ, তাহলে মূল শব্দের কোথায় সন্ধি হয়, মাঝখানে সন্ধি হয়। ঠিক আছে, যাই হোক এখানে কি কি মিলছিল, এই আ আর কি, এই আ, এই আই মিলে হয়ে গেছে আ হয়ে গেছে। এই নিয়ম আছে, নিয়মটা কি, আমরা একটু এরকম একটা নিয়মের কথা বলি, এরকম আ আ আবার কি আ আ সমান সমান স্বরসন্ধির একটা নিয়ম। কিরকম, যে অয়ে অয়ে আ হয়, অয়ে আয়ে আ হয়, আয়ে অয়ে আ হয়, আবার আয়ে আয়ে আ, অর্থাৎ যাই হোক না কেন সব মিলে কি হয়ে যাচ্ছে, এখানে আ হচ্ছে। অ আ আ অ যেভাবে হোক না কেন এটা হয়ে যাচ্ছে। তো নিয়মগুলো আমরা আস্তে আস্তে পড়বো, জাস্ট দেখাচ্ছি যে সন্ধি যদি হয়, সন্ধিজাত শব্দের মাঝখানটায় তাকাইতে হবে বিচ্ছেদ করার জন্য। কারণ এই বয়ের দিকে তাকাই লাভ নাই, রস্যিকের দিকে তাকাই লাভ নাই, এই শেষের দিকে তাকাই লাভ নাই, অর্থাৎ তাকাইতে হবে এই যে মাঝখানটায়। এখন পরে চিন্তা করতে হবে এই জফলার মধ্যে সন্ধি হয়েছে না কি আয়ের মধ্যে সন্ধি হয়েছে। যদি আমরা পার্থক্য করতে পারি তাহলে কি হবে, মানে ধরতে পারি যে কোন জায়গাটায় সন্ধি হয়েছে, সেই জায়গাটা আমরা ভাঙতে শুরু করবো, তাহলে সহজ হয়ে যাবে। না হলে খুঁজতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, যেমন আমরা এখানে যদি আরো দুই একটা উদাহরণে যাই, যেমন বলা হচ্ছে স্বরসন্ধির মধ্যে আমরা একটা বা দুইটা নিয়ম আলোচনায় যাই, সেটা হলো রস্বই দীর্ঘই এর পরে রস্বই দীর্ঘই ভিন্ন এনি স্বর হলে উভয় মিলে জফলা হয়। উভয় মিলে কি হয়, জফলা হয়। উভয় মিলে জফলা হয়। একটু বোঝার চেষ্টা করি, রস্বই দীর্ঘই এরপরে এই রস্বই আর দীর্ঘই ছাড়া বাকি কয়টা আছে, স্বরধ্বনি আছে কয়টা, 11টার মধ্যে বাকি 9টা থাকলে, বাকি 9টার যে কোনো একটি থাকলে জফলা। আমার কথা ক্লিয়ার কিনা, যে রস্বই দীর্ঘই এর পরে রস্বই দীর্ঘই ছাড়া, যদি রস্বই দীর্ঘই হয় তাহলে অন্য নিয়মে চলে যাবে, আর রস্বই দীর্ঘই ছাড়া বাকি স্বর আছে কয়টা, 11টার মধ্যে 2টা বাদ, আছে কয়টা, 9টা, ওই 9টা যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটি, আমি একটু লিখে স্বর থাকে বা স্বর থাকলে কি হবে, জফলা হবে। যেমন একটু প্রমাণে আমরা যাই, প্রমাণটা কিরকম, বলা হচ্ছে এখানে বলা হলো অতি যোগ অন্ত, লিখলাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিসের সাথে কিসের মিলনটা হচ্ছে। এই যে রস্বইটা, আমি একটু বলে নেই যে কার চিহ্ন যে বর্ণের সাথে থাকে সব সময় কি হয়, তারপরে উচ্চারিত হয়। কার চিহ্ন যে বর্ণের সাথে থাকে তারপরে উচ্চারিত হয়। তাহলে যে বর্ণের সাথে থাকে কি দাঁড়াচ্ছে এখানে, এই কার সাথে আছে, তয়ের সাথে আছে, তয়ের আগে হবে না পরে উচ্চারণ হবে। কার চিহ্ন যে বর্ণের সাথে থাকে সেটা কি হবে, একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে কার সাথে আছে, তয়ের সাথে আছে, তাহলে তয়ের আগে না পরে, অবশ্যই পরে উচ্চারণ হবে। যদি আগে উচ্চারণ করি তাহলে এটাকে বলতে হবে অইত। আমরা তো অইত লিখিনি, আমরা লিখছি অতি। আমরা কি লিখছি, অতি। তাহলে অতি কি, অবশ্যই তয়ের পরে। তাহলে শেষে কি আসতেছে, রস্বই, রস্বইর পরে দেখো কি আছে, অ আছে। বলা হচ্ছে রস্বই দীর্ঘই পরে রস্বই দীর্ঘই ভিন্ন অন্য স্বর যদি হয় তাহলে কি হবে,
দুইটা মিলে জফলা হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম, এই রস্বই আর অ মিলে কি হয়ে যাবে, জফলা হয়ে যাবে, বাকিগুলো যা আছে সেম থাকবে। এখন বলতে পারি এই যে এটা যে উঠে গেল, এটার তো কোনো চিহ্ন দেওয়া যেত, কিন্তু এটার কি কোনো চিহ্ন আছে? নাই। অতিযোগ অন্ত সমান সমান অত্যন্ত, এটা হলো সন্ধি হইল। তাহলে আমার কথা হচ্ছে যদি বিচ্ছেদের কথা বলতাম আমরা, তাহলে আমরা যদি বিচ্ছেদের কথা বলতাম, বিচ্ছেদের কথা বললে কি দাঁড়ায় একটু খেয়াল করো। বিচ্ছেদের কথা বললে এই জায়গাটায় আমি বলছিলাম সন্ধিটা হয় কোন জায়গায়, শেষেও না শুরুতেও না, কোন জায়গায় হয়, মাঝখানে হয়। তাহলে দেখো এইটা এখানে সন্ধি হয় না, এখানেও হয় না, তাহলে হয়েছে কোথায়, মাঝখানে। তাহলে অবশ্যই কোন জায়গায় হয়েছে, জফলার মধ্যে। তাহলে এই জফলাটাকে ভাঙার নিয়ম কি, এই পাশে দিতে হবে রস্বই দীর্ঘই, আর এই পাশে দিতে হবে রস্বই দীর্ঘই ভিন্ন অন্য স্বর। যেমন ধরো এই পাশে দিলাম আমরা কি রস্বই, আর এই পাশে দিলাম কি রস্বই দীর্ঘই ভিন্ন অন্য স্বর। আর আরেকটা খুব সুন্দর বুদ্ধি, যদি এখানে কোনো কার চিহ্ন না থাকে, কার চিহ্ন ছাড়া একটা বর্ণ আছে, সেটা কি অ। যেখানে দেখবো কার চিহ্ন নাই সেখানে আমরা শুধু অ বসাবো, আর যেখানে কার চিহ্ন আছে সেখানে আমরা ওই অনুযায়ী বর্ণ বসাবো। আর প্রমাণ হিসেবে আরেকটা উদাহরণ দেই আমরা, যেমন বলা হলো ইতি যোগ আদি, ইতি যোগ আদি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই রস্বইটার উচ্চারণ অবশ্যই তো এর পরে, কারণ ইত না, এটা হলো ইত ই, কি আছে এটা, ইত ই। আচ্ছা, তারপর আসি আমরা যে এই রস্বইয়ের পরে কি আছে, আ। এটা কিন্তু রস্বই দীর্ঘই না, রস্বই দীর্ঘই না, রস্বই দীর্ঘই না হলে কি হবে, অন্য স্বর হইলেই দুইটা মিলে জফলা হয়ে যাবে। অবশ্যই তো স্বর, এটা তো ব্যঞ্জন না, রস্বই দীর্ঘই না, বাট এটা স্বরধ্বনি অন্য স্বর, তাহলে দুইটা মিলে হয়ে যাবে জফলা। তাহলে দুইটা মিলে জফলা হইলে আমরা লিখে ফেললাম মিত্ত। কারণ এই রস্বই আর তয়ের মধ্যে তো কোনো আমার কাজ নাই, কাজ হচ্ছে এই রস্বইকারের পরে যদি অন্য স্বর থাকে রস্বই দীর্ঘই ছাড়া, সেই ক্ষেত্রে আমরা কি দিব, এখানে আমরা দিব কি, জফলা। তাহলে অন্য স্বর আছে, দিলাম আমরা জফলা। আচ্ছা, এখন এটার কার চিহ্ন আছে, আগেরটা কি ছিল, ওই সময় অন্ত ছিল, অন্ত কি, ওই যে অতিযোগ অন্ত, এটার কোনো কার চিহ্ন ছিল না, যার ফলে আমরা কার চিহ্ন দিতে পারি না, কিন্তু এটার কিন্তু কার চিহ্ন আছে, দিলাম। আর বাকি যা আছে তাই বসে। অর্থাৎ এটা হলো সহজ সিস্টেমে আমরা, তাহলে সন্ধি করলে আমরা বিশেষ করে ওই যে বললাম যে সন্ধি যদি করি তাহলে নিয়মটা জানা লাগবে, আর যদি বিচ্ছেদ করি তাহলে ওইটাও নিয়ম জানা লাগবে, কিন্তু শব্দের মাঝখানে তাকাইতে হবে, শুরুতেও না শেষেও না, তাকাইতে হবে মাঝখানে। ঠিক আছে, তো যাই হোক এইভাবে মূলত হচ্ছে আমাদের বিষয়গুলো সহজ করে নিতে হবে, সহজ করে আমাদের অ্যানসার গুলো করতে হবে, তাহলে সহজ হবে। আচ্ছা, তাহলে দেখো আচ্ছা, তো যাই হোক এখানে আমরা ইয়ারি হলে কি করব, হ্যাঁ ইয়ারি হলে কি করব, এটা যাব, কারণ ইয়ারি হলে এখানে তো আমি একটা নিয়ম মাঝখানে পড়াচ্ছি, এইজন্য একটু বুঝতে সমস্যা হবে। তো যাই হোক ইয়ারি হলে ই হবে, যেমন ই, ঠিক আছে, রস্বই দীর্ঘ ই প্লাস রস্বই দীর্ঘ, কেউ প্রশ্ন করছে তাহলে কি হবে, দীর্ঘ ই। কিরকম, আমরা একটু প্রমাণে যাই। যেমন বলা হচ্ছে আমরা বলি না যে রবি যোগ ইন্দ্র সমান সমান কি হইলো, এই রবীন্দ্র, অর্থাৎ এই রস্বই আর এই রস্বই মিলে কি হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে অর্থাৎ এইটা হলো রস্বই দীর্ঘই, ওই যে অ আ বললাম না, অ আ যাই থাকুক না কেন আ হয়, ঠিক রস্বই দীর্ঘই দুই পাশে থাকলে কি হবে, দীর্ঘই হবে। আর রস্বই দীর্ঘই ছাড়া যদি অন্য স্বর হয় তাহলে জফলা হয়ে যাবে। এইটা মানে অর্থাৎ আমরা একটা দুইটা করে বলার চেষ্টা করছি, আর এখান থেকে সবচেয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে সেটা হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি, এবং সেই সাথে হচ্ছে বিসর্গ সন্ধি, খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই প্রশ্ন আসে। তো যাই হোক আমরা সেগুলো গল্পের আকারে, ছন্দের আকারে ক্লাসে মুখস্থ করাবো, অথবা নোট ডাউন করে দেবো, বাসায় একবার দুইবার দেখলে তোমাদের এটা মনে থাকবে, তেমন কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তো যাই হোক, তো এরপরে এই সন্ধির বিষয়টা বললাম, এটা স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আরো আছে, তো প্রত্যেকটার মধ্যে একটু একটু করে আমরা টাচ করে যাচ্ছি। তো তারপর আসে দেখা যায় উপসর্গ। আমরা যদি বলি উপসর্গ, এই টপিক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে। যেমন উপসর্গে যদি আমরা বলি, সবগুলো একটু একটু টাচ করি আমরা, অর্থাৎ কি কি বিষয়ে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো উপসর্গের মধ্যে প্রশ্ন আসে এই শব্দটা কি উপসর্গ যোগে গঠিত। যেমন বলা হলো লাওয়ারিশ,
ঠিক আছে। আচ্ছা, লাওয়ারিশ বা এরকম বলা হবে যে নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি আরবি উপসর্গ, নিচের কোনটি ফার্সি উপসর্গ যোগে গঠিত শব্দ। ঠিক আছে, বলা হলো বেহায়া, ঠিক আছে, ফার্সি উপসর্গ যোগে গঠিত শব্দ। আচ্ছা, তারপরে বলা হলো এরকম, যেমন গত বছর এটা আছে বেগতিক, ঠিক আছে, এরকম আসছে বেগতিক। তো এটা কোন উপসর্গ যোগে গঠিত? তাহলে এই যে এই বিষয়গুলো মূলত অর্থাৎ আমাদের উপসর্গ হচ্ছে কি নিজস্ব, কি বলে স্বাভাবিকভাবে নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থ তৈরি করে। ঠিক আছে, তো যাই হোক আমরা যাই হোক আমরা এই টপিকটা একটু দেখতেছি। বলা হচ্ছে লাওয়ারিশ, আর আছে কি বেহায়া, আর হচ্ছে বেগতিক। তো এখানে কয়েকটা শব্দ আমরা লিখছি যেটা কোন উপসর্গ যোগে গঠিত। এখন যদি উপসর্গগুলো শিখে নেই, উপসর্গ হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন। তো যাই হোক আমাদের হয়তো সময় স্বল্পতা, মানে অন্য ক্লাসে বা হচ্ছে রেগুলার ক্লাস যখন শুরু হবে তখন আমরা কথা বলবো। তো এটা আমি একটু শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে এরকম উপসর্গগুলো সাধারণত হচ্ছে ওই কি বলে যে নিজস্ব অর্থ নেই, অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। তাহলে এটা হচ্ছে আরবি, আরবিগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ফার্সি বেগতিক, এটা হলো বেহায়া, এই বেটাও কি ফার্সি। তো যাই হোক আরবি বলতে গেলে এখানে বাংলা আছে, তারপর হচ্ছে তৎসম আছে, সেই সাথে আছে কি আরেকটা, এটা হলো বিদেশি উপসর্গ। যে এগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকুক। সকলের জন্য শুভকামনা। আমরা আগামী দিন থেকে হয়তো শিডিউল ক্লাসে চলে যাব। তো তখন থেকে প্রত্যেকটা টপিকস মানে টোটাল অংশ আমরা পড়ার চেষ্টা করব। সবাই সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।